হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে মূলত ভেক্টরের থার্ড নাম্বার লেকচারে পৌঁছেছি। তো আমরা আজকে মূলত গত দিনের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ছিল সেগুলো একটু সলভ করার চেষ্টা করব, এবং একই সাথে আজকে আমরা যতগুলো আমাদের প্রমাণ দরকার বা আমাদের আসলে গতির সমীকরণ দরকার, সেই সমীকরণগুলো নিয়ে কাজ করা শুরু করব। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা একটা আপেক্ষিক বেগের কোশ্চেন। তো এটা আসছিল হচ্ছে নটরডেমের 24 সালের সেন্ট আপ কোশ্চেনে। তো এটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। সিমাই আর তারপর গোলাম কিবরিয়া মানে তাহমিদ, এই প্রশ্নটা দেখে দেখো তো যে সলভ করতে পারবা কিনা। আমাদের বলছে একটি বিমান এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর নির্দিষ্ট বেগে গতিশীল হওয়ার জন্য যাত্রা শুরু করে। বায়ুর সাপেক্ষে বিমানটির গতিবেগ হচ্ছে 400 কিলোমিটার পার আওয়ার। অপর একটি বিমান 500 জুল, 500 কিলোমিটার পার আওয়ার গতিতে গতিশীল। ওই দিন বায়ু এত বেগে প্রবাহমান। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা বলতে বায়ুর সাপেক্ষে দ্বিতীয় বিমানটির গতিবেগের ভেক্টর রূপটি নির্ণয় করো, তাহলে পারা যাবে না? তাহলে এইটা আমাদের যেটা দেয়া আছে এটা কি ভি টু না? জি ভাই। আর আমাদের এটাকে যদি আমরা VAR বলি, মানে বাতাসের গতিবেগ, তাহলে বাতাসের গতিবেগ হচ্ছে 150 √3 I ক্যাপ প্লাস 150 জে ক্যাপ। এত কি কিলোমিটার পার আওয়ার, রাইট? এখন আমাদের বলছে কি বায়ুর সাপেক্ষে দ্বিতীয় বিমানটির গতিবেগের ভেক্টর রূপ। আচ্ছা, মেন কথা হচ্ছে বায়ুর সাপেক্ষে দ্বিতীয় বিমানটির বেগটা চাইছে। তাহলে দেখো তো কার বেগটা মাইনাস হবে, বায়ুর বেগ নাকি দ্বিতীয় বিমানের বেগ? বায়ুর বায়ুর বেগ। কেন বায়ুর বেগ? বায়ুর বায়ুর সাপেক্ষে তাহলে বায়ুর সাপেক্ষে, তাহলে অবজারভারটা কি? অবজারভারটা হচ্ছে বায়ু। তাহলে আমরা বলতে পারি যে VA2 ইজিক্যাল টু কি হবে, তোমার V2 - VA। তাহলে এটার মান এটা এটা কি হয় বের করো। এটা বোঝাই যাচ্ছে অবশ্য যে আমাদের -150 √3 I ক্যাপ, আর এখানে হচ্ছে আমাদের 500 তিনশো পঞ্চাশ তাহলে হবে হচ্ছে 350 ক্যাপ। তাহলে অঙ্কটা কি সোজা না? ভাই, -350 হবে না? -350 হবে কি? এটা তো প্লাসে আছে তাই না, V2 তো প্লাস, হ্যাঁ। এটা তো ও, মাইনাস হবে। 150। তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্ক কিন্তু সহজ, বাট অঙ্ক কিন্তু অনেকেই ভুল করবে। তো যেমন আমি হচ্ছে চর্চাতে এটা সলিউশন দেখলাম, চর্চাতে কিন্তু এটা সলিউশন ভুল আছে। বেগ কিন্তু মাইনাস করে নাই, ঠিক আছে, যোগ করে দিছে। তো এই দিক থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় ম্যাথটা হচ্ছে এটারই ঘ নাম্বার কোশ্চেনটা। তো ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছো দেখো, প্রথম বিমানটি বায়ুর সাপেক্ষে কোন দিকে চালনা করলে উদ্দীপকে উল্লেখিত দিক বরাবর নির্দিষ্ট বেগে গতিশীল হতে পারবে। তাহলে দেখো, আমার কাছে ইনফরমেশন আছে একটা বায়ুর বেগ, এটা হচ্ছে VA, 150 √3 I প্লাস 150 সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের বলছে যে এক্স অক্ষ বরাবর গতিশীল হওয়ার জন্য সে যাত্রা শুরু করে, তার মানে সে আসলে যাইতে চাচ্ছে কোন বরাবর, এক্স অক্ষ বরাবর না? জি ভাই। এবং সে বেগটা করতে চাচ্ছে কত, 400 কিলোমিটার পার আওয়ার, মানে বায়ুর সাপেক্ষে বিমানটির গতিবেগ 400 কিলোমিটার পার আওয়ার। তার মানে ওই বিমানটার আসলে বেগ, ভেক্টর সহ বেগটা কোন দিক বরাবর সে যাইতে চাচ্ছে। তাহলে VA1, এটা আসলে সে করতে চাচ্ছে কি 400 I ক্যাপ না? জি ভাই। সে এক্স অক্ষ বরাবর আমি যদি দেখাই যে সে হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর 400 I ক্যাপ বেগে আসলে যাইতে চাচ্ছে।
এটা কি তার লব্ধি বেগটা না? অর্থাৎ লব্ধি জি আপেক্ষিক ভাই। বেগটা না? কেননা সে এইটা অর্জন করতে চাচ্ছে। এখন সে এটা অর্জন করতে চাচ্ছে, এখন কার কার সমন্বয়ে সে তৈরি করবে? একটা হচ্ছে VA, আরেকটা কি V1, অর্থাৎ ওইটার যে প্রকৃত বেগ সেইটা। এবং আমাদের জি বের ভাই। করতে হবে কি এই V1টা কত, এবং একই সাথে বের করতে হবে এই V1টা কোন দিক বরাবর, মানে এই V1 এর থেটাটা কোন বরাবর হবে। কথা কি বুঝছো? জি ভাই। এই হচ্ছে আমাদের মোটামুটি কোশ্চেন। তাহলে আসো আমরা একটু সলভ করি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে VA1 সমান সমান আসলে কি, V1 মাইনাস VA। কেননা আমাদের যে লব্ধি বেগটা বাতাসের সাপেক্ষে পাবো সেটা সমান সমান কি, প্রকৃত বেগ মাইনাস বাতাসের বেগ। কেননা বাতাসের সাপেক্ষে আমরা বের করতেছি, তাহলে এয়ারের ভেলোসিটিটা কি করব, জি ভাই। মাইনাস করব। তাহলে আমরা বলতে পারি আমাদের V1 সমান সমান কি, VA1 প্লাস VA। তাহলে সেটা যদি হয় তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের 400 i ক্যাপ, 400 i ক্যাপ প্লাস আমাদের 150 √3 i ক্যাপ প্লাস 150 সেকেন্ড। আচ্ছা, এই যে আমি নিচে যেটা দিচ্ছি না, তো ভেক্টর উপরেও দেওয়া যায় ক্যাপ আকারে, আবার নিচেও দেওয়া যায়, ঠিক আছে? একটা দিলেই হইলো। তাহলে আই ক্যাপ কমন, তাহলে আমরা বলতে পারি 400 প্লাস 150 √3 আর প্লাস 150। এখন আমাদের বের করতে হবে কত, এইটা কত কোণে আছে। তাহলে এইটার কোণ মাপা সহজ কার সাথে, এক্স অক্ষের সাথে না? যদি আমরা বলি এক্স জি ভাই। অক্ষের সাথে এত থিটা কোণে V1 আছে, তাহলে আমাদের এক্স অক্ষের সাথে কোণ মাপার ওয়েটা কি, দুইটা টেন থেটা দিয়েও করতে পারো, অথবা কি করতে পারো, ওই যে আমাদের সূত্র, যে কস দিয়েও আসলে বের করতে পারো, তাই না? কস দিয়ে বের করতে পারি। তাহলে যে কোনো একটা ভাবে, তাহলে তুমি থেটার মানটা বের করো, এই থেটার মানটা বের করো। আর ট্যান ইনভার্স দিলে একবারেই হয়ে যাবে। বারো পয়েন্ট এইট জিরো ডিগ্রি। কত, 12.08 ডিগ্রি? 80 ডিগ্রি। না, 80 ডিগ্রি। আচ্ছা, 80 ডিগ্রি। তাহলে সেটা, তাহলে পারা যাবে না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা পারবো। এই রুহামা আপু, আপনি কি বুঝতে পারছেন ম্যাথ গুলো? জি ভাইয়া, করছি আচ্ছা। আমি এটা, মানে অ্যান্সার বের করলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে নেক্সট এটা কি বলছে, একজন ব্যক্তি 7 মাইল গতিতে তার গন্তব্যে পৌঁছায় এবং 8 মাইল গতিতে পূর্বের স্থানে ফিরে আসে, তার গড় গতি কত? গড় গতি বলতে আসলে গড় দ্রুতি চাইছে, ঠিক আছে? তাহলে পারবা? তাহলে গড় দ্রুতি সমান সমান কি, ঠিক ভাই। টোটাল ডিস্টেন্স ভাগ টোটাল টাইম। তাহলে আমাদের একটা ডিস্টেন্স কত, ধরে নাও এস সেভেন ডিস্টেন্স, পয়েন্ট ফোর সিক্স 7.46 আসতেছে।
ঠিক। 4.7 আসার কথা না? 7 পয়েন্ট, আচ্ছা 4.6, আচ্ছা দেখি। 4.7 আসার কথা আর কি, যাই হোক। টোটাল ডিস্টেন্স কত, ধরলাম যে এই পথটা হচ্ছে একটা এস পথ, তাহলে সে একবার গেছে হচ্ছে 7 মাইলে বেগে, আওয়ারে। আরেকবার কি আসছে, 8 এসে ব্যাক আসছে। তাহলে টোটাল ডিস্টেন্স যেটা, সেটা কি 2s। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের, টোটাল ডিস্টেন্স হচ্ছে 2s। আর একটা টাইম t1 লাগছে কত, s/7। আর একটা টাইম t2 সমান সমান লাগছে কত, s/8। এই তাহলে s/7 প্লাস s/8। তাহলে এখানে থাকে কি, 27টা হচ্ছে 56, তাই না? 2s/, এখানে হচ্ছে 27টা, 15s/56। আর এখানে হচ্ছে 15s। তাহলে আমাদের থাকে কত, আমাদের থাকে হচ্ছে 2/15 গুণ 56, রাইট? তাহলে এখান থেকে 15, এখানে থাকে হচ্ছে তোমার দাদা 15 দিয়ে কি কাটাকাটি যায়? কাটাকাটি মনে হয় যায় না। আচ্ছা, না মোটা ভাই। মোটামুটি এইটাকে এখন একটু সলভ করলে যত বের হয়, তাহলে এটাকে সলভ করলে মনে হয় 7.47 আসবে। এটা দেখো তো। জি ভাই, আমি ভাই মানে 7.4667 আসতেছে। আচ্ছা, গুড। তাহলে নেক্সট এটা করো দেখি একটু। হয়েছে? এটা কিন্তু একদমই সহজ। ওয়ান আসে, 1 মিনিট/কিলোমিটার, ওয়ান ওয়ান কিলোমিটার পার মিনিট 1 কিলোমিটার পার মিনিট, তাই না? তার মানে হচ্ছে কত, 60 কিলোমিটার পার আওয়ার। জি ভাই। এটা কেমনে আসে? টোটাল ডিস্টেন্সটা কত, x+y, আবার মানে ভি বার বের করতেছি, টোটাল আবার সময় x+y। টোটাল সময় x+y। তারপরে 1 মিনিট পার আওয়ার, সরি, ওয়ান 1 কিলোমিটার পার আওয়ার, এই 1 কিলোমিটার পার মিনিট, তাই না? মিনিট, জি ভাই। হ্যাঁ। তা- তার মানে হচ্ছে, হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ, এখানে তো এক্স এর মানে তোমার হচ্ছে প্রথম 6 মিনিট, এখানে তো ছোট হাতের এক্স আছে, আর না ওয়াই না না না, মানে এটা বড় হাতের এটা এটাও x, এটা x, X। বড় হাতে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এটা পারো কিনা দেখো তো। একটি কণার বেগকে বলা হয়েছে 0.1 মিটার পার সেকেন্ড, এবং হচ্ছে 0.02 মিটার স্কোয়ার টি স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। 2 সেকেন্ড এবং 5 সেকেন্ডের মধ্যে বস্তুটির গড় ত্বরণ কত? তাহলে দেখো, গড় ত্বরণ যেটা আছে এটা হচ্ছে কুয়েটের কোশ্চেন ছিল, হ্যাঁ। আচ্ছা, গড় ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গড় ত্বরণ সমান সমান কি, আমাদের টোটাল ত্বরণ ভাগ সময় না?
তার মানে জিনিসটা কেমন দেখতে, T1 থেকে T2 পর্যন্ত ধর আমাদের যে টোটাল ধরন এডিটি বাই কি হবে, ডেল টি, এমন না? মানে গড় ত্বরণ মানে কি হবে, যে তোমার ইন্টিগ্রেশন অফ এডিটি অর্থাৎ ডিটি টাইমে এর যে সমীকরণ সেটার কি T1 থেকে T2 পর্যন্ত ইন্টিগ্রেশন ভাগ ডেল টি, অর্থাৎ সময় ডিটার পার্থক্য। এতটুকু কি বুঝতে পারছো এটা? জি ভাই। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি আমাদের এডিটি, এটা মানে কি বলো দেখি, ডিভি না? জি ভাই। জি ভাই। এ ইজিক্যাল টু যদি ভি ভাগ টি হয়, তার মানে ভি ইজিক্যাল টু কি এটি, তার মানে কি ডিভি ইজিক্যাল টু এ অফ ডিটি, রাইট? তাহলে আমরা বলতে পারি এটা কি ডিভি। তাহলে আর ডেল টি মানে কি 1/T2 - T1, সময় দুইটার পার্থক্য। আর ইন্টিগ্রেশন অফ T1 থেকে T2 পর্যন্ত, তাহলে দেখো ডিভি যে আমি করলাম, এখানে কি তুমি ইন্টিগ্রেশনটাকেই চেঞ্জ করে দিছো না, মানে এটাকে কি ডিভি করে ফেলছো না, এই এডিটি কে কি ডিভি করে ফেলছো না? তাহলে এখন যে ইন্টিগ্রেশন এখানে ছিল কি টি এর সাপেক্ষে, এখানে ইন্টিগ্রেশনটা কি ছিল টি এর সাপেক্ষে না? জি ভাই। হ্যাঁ। আর এখানে তোমার কি ইন্টিগ্রেশনটা কিসের সাপেক্ষে আসছে, ভি এর সাপেক্ষে না? জি ভাই। তাহলে ভি এর সাপেক্ষে যখন হবে তখন তোমার কি হবে, লিমিটও চেঞ্জ হয়ে যাবে। তো লিমিটটা চেঞ্জ করে কেমনে, যেমন এখানে লোয়ার লিমিট কি ছিল T1 না? তো T1 বলতে কি বোঝায়, যে তোমার নির্দিষ্ট একটা সময় শুরু হয়েছে আর নির্দিষ্ট একটা টাইম ল্যাপস শেষ হয়েছে। তো এইখানে T1 ছিল, এখানে T2 ছিল, এর অভ্যন্তরে তুমি কি করতেছো, ইন্টিগ্রেশন করতেছো। লোয়ার লিমিট আর আপার লিমিট বলতে তো তাই বোঝায়, তাই না? যে রেঞ্জের মধ্যে তুমি ইন্টিগ্রেশন করতেছো, রাইট? এখন ইন্টিগ্রেশনের ম্যাট্রিক্স যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তোমাকে এই লোয়ার লিমিট এবং আপার লিমিটও চেঞ্জ করতে হবে, মানে ডিভি এর সাপেক্ষে লোয়ার লিমিট এবং আপার লিমিট নিতে হবে। এখন চিন্তা করে বলো তো, T1 যখন ছিল তখন এর ভেলোসিটি ছিল V1, আর T2 যখন ছিল তখন তার ভেলোসিটি ছিল কি V2 না? কথা কি বুঝছো? জি ভাই। তাহলে এখন ইন্টিগ্রেশনের লিমিটটাও চেঞ্জ হয়ে যায়, কি হবে, এখানে T1 এর জায়গায় V1 আর এখানে T2 এর জায়গায় V2। কথা কি বুঝছো? তাহলে এইটার ইন্টিগ্রেশন কি হয়, ভি হয় না? মানে এমন হয় না দেখতে, ডিভি এর ইন্টিগ্রেশন কি হয়, খালি ভি হয়। তার মানে কি V2 - V1। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, V2 - V1 বাই T2 - T1। কথা কি বুঝছো? তাহলে আমরা লাস্টলি যেটা পাইলাম সেটা হচ্ছে এভারেজ এক্সিলারেশন, এভারেজ এক্সিলারেশন সমান সমান কি, সমান সমান হচ্ছে তোমার V2 - V1 অফ T2 - T1। কথা কি বুঝছো? পোলাপাইন কি বোঝা গেছে? এই বুঝতে পারছো তিনজন? চেঞ্জটা বুঝিনি। কোন ওই চেঞ্জটা চেঞ্জটা বুঝো বুঝি নাই? কোন চেঞ্জটা বুঝো নি, এই লিমিট চেঞ্জটা বুঝো এখানে ভাই। নাই? লিমিট জি ভাই। চেঞ্জটা বুঝো নাই, আচ্ছা। দেখো আমরা প্রথমত কি করলাম, এডি কে ডিভির আকারে নিয়ে আসলাম। কেন ডিভির আকারে নিয়ে আসলাম? কারণ আমাদের ইকুয়েশন আছে কিসের, ভি এর। তা আমরা সহজেই দেখতেছি এডিটি কে ডিভিতে রূপান্তর করা যায়। ক্লিয়ার? এতটুকু হ্যাঁ। কি বুঝছো, এডিটি কে ডিভিতে রূপান্তর? ধীরে হ্যাঁ বুঝছি। ভাই। আচ্ছা, এখন লিমিটটা চেঞ্জ করতে হবে কেন? এখানে দেখো ইন্টিগ্রেশনটা করছিলা কি টি এক্সিস এর সাপেক্ষে, কিন্তু এখানে কি আর কোনো টি এক্সিস আছে? তাহলে তুমি যদি টি এর লিমিট দিয়ে রাখো তাইলে কি হবে? হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, লিমিট চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করে কি করতে হবে, ভি এর একটা লিমিট বসাতে হবে সামথিং। তো এখন যখন T1 সময় চলমান ছিল, আরে shit, যখন আমাদের T1 সময় চলমান ছিল তখন T1 সময়ে বেগটা কত ছিল, ভেলোসিটিটা কত ছিল? T1 সময় আমাদের ভেলোসিটিটা V1। কত ছিল, V1। আর তাহলে আমাদের T1 এর জায়গায় রিপ্লেস হবে কি V1।
আর টি টু সময় আমাদের ভেলোসিটি কত ছিল? ভি টু। তাহলে টি টু এর জায়গায় রিপ্লেস হবে কত? ভি টু। কথা কি বুঝছো? হ্যাঁ। তো লিমিট চেঞ্জের সময় আমাদের দেখতে হবে যে এইটার সাথে এইটার যে ইন্টিগ্রেশন আমি করতেছি তার লিমিটার সম্পর্কটা কি। কথা কি বুঝছো? টি1 থেকে টি2 পর্যন্ত যে ইন্টিগ্রেশন হবে, ভি1 থেকে ভি2 পর্যন্ত তো সেই একই ল্যাপস, একই ডিফারেন্স। কথা কি বুঝছো? এটা বেগের ডিফারেন্স, এটা সময়ের ডিফারেন্স। কথা ক্লিয়ার? বোঝা কি গেছে এবার কিছুটা? হুম। আচ্ছা, তাহলে দেখো হুম। এখানে এভারেজ এক্সিলারেশন আমাদের কি বসাইতে হবে? তাহলে এখানে আমাদের ভি এর একটা ফাংশন দেওয়া আছে, তাই না? যে ভি এর ফাংশনটা ডিপেন্ড করতেছে কার উপর? টি এর উপরে। তাহলে দেখো 2 সেকেন্ড এবং 5 সেকেন্ড দেওয়াই আছে টি। তাহলে একটা কি হবে? ভি অফ 5 এই ফাংশন মাইনাস ভি অফ 2 -5 - 2, রাইট? তাহলে আমরা বলতে পারি হুম। এইটা তো দুইটা থেকে বিয়োগ হয়ে গেল, এই 0.1। বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে তোমার এই যে এই অংশটা। তাহলে একবার আসবে 0.02 অফ 5 স্কোয়ার -2 স্কোয়ার ভাগ 5 - 2। এটাকে আরো একটু শর্টকাট একটু লিখাই যায়। তো তার মানে কি 0.02 × 5 + 2, মানে a² - b² আর a - b কাটাকাটি করে দিলাম। তাহলে 7 × 0.02, তাহলে সেখান থেকে কত আসে? 0.14। বোঝা কি গেছে? জি ক্লিয়ার? ভাই গেছে। আচ্ছা, একটা কথা আমি তোমাদের বলি। তুমি দেখবা যে আমি কিন্তু ক্যালকুলেটরে কি এখানে মানটা বসাই দিতে পারতাম না, এত হাবিজাবি না করে। যেমন এটাকে বাদ দিতে হবে, দুই পাশ থেকেই বাদ চলে যাচ্ছে, এটা আমি হিসাব নাও করতে পারতাম, পুরোটাই লিখতে পারতাম। তারপর এখানে এসে a² - b² এত সূত্র টুত্র না বসায় ক্যালকুলেটরে আমি তো ডিরেক্ট বসাই দিতে পারতাম, রাইট? তোমরা আমাকে একটু বলতে পারবে যে হুম। আমি কেন ক্যালকুলেটরে এরকম বসাই না, বা এটার কি কোনো দরকার আছে নাকি আননেসেসারি? অবশ্যই দরকার আছে, আপনি বলছিলেন। এটার দরকার কি জানো? তোমাদের ভার্সিটিতে কিন্তু, মিসম্যাচ মনে হয়। হ্যাঁ, ঢাবিতে কিন্তু ভাইয়া ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এবং ম্যাথ তুমি যত হচ্ছে ক্যালকুলেটর বাদে করবা, মানে ক্যালকুলেটর কখন ইউজ করবা দেখো, এইটাতে ক্যালকুলেটর টাচই করা লাগলো না। তাহলে ক্যালকুলেটর কখন ইউজ করতে হয়? যখন দেখতেছো যে আর হ্যান্ড ক্যালকুলেশন সম্ভব না যে লাস্ট লাইনে, সেটাই ক্যালকুলেটর ইউজ করতে হয়। এটা একটা খুবই বড় ধরনের অভ্যাসের ব্যাপার। তো এই অভ্যাসটা একটু বিল্ড আপ করার চেষ্টা করবা, মানে ধাপ করে যেখানে সেখানে ক্যালকুলেটর বসাই দিবা না। ঠিক আছে? একটু চিন্তা করবা যে ওই ম্যাথটাকে আরো কতটা তোমার ছোট পর্যায়ে নিয়ে আসানো যায়। আচ্ছা, নেক্সট এই ম্যাথটা নিয়ে গতদিন আমাদের একটু ভেজাল হয়েছিল এবং বেশ 15 মিনিট মতো টাইম আমরা ওয়েস্ট করছি। আচ্ছা, এটার যে মেন বিষয় সেটা হচ্ছে আমরা একটা সূত্র ডেভেলপ করছিলাম, যে 2v1 v2 ভাগ v1 + v2, এরকম একটা সূত্র ডেভেলপ করছিলাম না? v bar = জি ভাই। কিন্তু খেয়াল করে দেখো, এই সূত্রটা আমরা কিন্তু ডেভেলপ করছিলাম যখন আমরা বলছিলাম যে x/2 পথ গেছে হচ্ছে v1 ভেলোসিটিতে বা v1 স্পিডে, আর x/2 অংশ গেছে কি ভি2 তে। তার মানে এইখানকার শর্তটা কি ছিল? এটা তখনই প্রযোজ্য হবে যখন অর্ধেক পথ যাবে কিসে? ভি1 বেগে, আর অর্ধেক পথ বাকি অর্ধেক যাবে কিসে? ভি2 বেগে। কথা কি বুঝছো? তাহলে যদি অর্ধেক পথের শর্ত না মানে, তাইলে কি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো? এই সূত্র কি অ্যাপ্লাই করতে পারবো তখন? না ভাই। অবশ্যই কিন্তু পারবো না। কেননা আমাদের এই সূত্রের ডেরিভেশনটা আসছিল কেমনে? যে গড় বেগ ইজিক্যাল টু, আমরা বলছিলাম যে ধরো 2x, মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2x, আর একটা ডিস্টেন্স কত হয়েছিল, মানে আমরা ধরে নিলাম যে এই পথটাও এক্স আর এই পথটাও এক্স, মানে x/2 এর বদলে এক্স এক্স ধরে নিলাম যেন সুবিধা হয়। আর এটা গেছে ভি1-এ, এটা গেছে ভি2-তে। তখন আমাদের প্রুফটা আসছে কেমন? আমাদের তখন প্রুফটা আসছে হচ্ছে 2x টোটাল ডিস্টেন্স, আর টাইমটা কত? x/v1 আর প্লাস x/v2। তো সেখান থেকে দেখা গেছে আমাদের কি আসছে, যে তোমার 2x ইন্টু
এক্স ইন্টু ভি1 প্লাস ভি2 ইন্টু ভি1 ভি2। তো সেখান থেকে তোমার আসছে হচ্ছে 2v1 v2 বাই ভি1 প্লাস ভি2। কথা কি বুঝছো? এই কথা কি বোঝা গেছে? জি ভাই। তাহলে এই যে যে আমরা সূত্রটা প্রতিপাদন করলাম, এই সূত্র অনুসারে কি এখানে আমরা বসাইতে পারবো? এখানে কি বলছে কোনোভাবে যে ওই বৃত্তাকার না পথের ভাই। অর্ধেক গেছে? অর্ধেক কিন্তু যায় নাই। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সলভ করতে হবে হচ্ছে আমাদের আদি পদ্ধতিতে, অর্থাৎ এখানে আমরা ওই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, এই কারণে দুইটা উত্তর মিলতেছিল না। তাহলে আমরা ধরি যে বলছে কি একটা 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ পরিভ্রমণ করে একটি কণা, গতির শুরুতে 30 ডিগ্রি পথ পরিভ্রমণ করে 5 মিনিটে, বাকি 330 ডিগ্রি পরিভ্রমণ করে 3 মিটার পার মিনিটে, তার গড় দ্রুতি কত? তাহলে এখন একটু করো যে এই ধরো কণাটা এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে প্রথম 30 ডিগ্রি সে অতিক্রম করছে কত? 5 মিনিটে। তাহলে তার প্রথম এই 30 ডিগ্রি পথ পরিভ্রমণ করতে তার লাগছে কতটুকু? S1 এর মান কতটুকু? S1 এর আর মান থিটা। হচ্ছে 8 থিটা, তাই না? তাহলে 8 থিটা মানে কত? তোমার হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30/360 ইন্টু পথটা হচ্ছে কত? 2πr, রাইট? জি ভাই। এমন না? তাহলে এখান থেকে জি এটার মান ভাই। কত আসছে? আর এর মানও কত? 2। তাহলে হচ্ছে ফাইভ আমাদের বাই থ্রি। পাই/3 আসছিল। একটু ভালো ফাইভ করে বাই থ্রি। জি ভাই। শিওর তো পাই/3? দেখো কিন্তু। 5/3। আচ্ছা, হ্যাঁ। পাই/3 আসলে পাই/3, এটা হচ্ছে আমাদের কি S1। আর আমাদের T1ও দেয়া আছে, T1টা কত? 5 মিনিট, রাইট? আর আমাদের এখানে S2 এর মানটা কত হবে? দেখো এই টোটালটার যে দৈর্ঘ্য ছিল, টোটালটার দৈর্ঘ্য কত ছিল? 2πr মানে 4π ছিল না? টোটালটার পরিধি বা প্যারামিটার, জি ভাই। পেরিমিটার, পেরিমিটার সরি প্যারামিটার না তো, হ্যাঁ। পেরিমিটার। তাহলে পেরিমিটার ছিল 4π, তাহলে আমরা 4π থেকে বিয়োগ করি। তাহলে 4π থেকে পাই/3, তাহলে থাকে কত? 11π/3, রাইট? তাহলে 11/3 যদি 3 মিটার পার মিনিটে সে পরিভ্রমণ করে, তাহলে টি টু এর মান কত হবে? টি2 ইজিক্যাল টু হবে হচ্ছে 11/9। 11π/3 ভাগ 3, তার মানে 11π/9। তাহলে T2 হবে হচ্ছে 11π/9। তাহলে এইবার তোমরা হচ্ছে ভি বারটা বের করো। ভি বারটা কত হবে? ভি বারটা হবে হচ্ছে পাই/3 প্লাস 11π/3, তার মানে মোট হবে হচ্ছে 4π ভাগ হচ্ছে আমাদের 5 প্লাস 11π/9। তাহলে কত আসে মান? ভাই 5 হয়েছে কেন? 5T1 না, টোটাল টাইম না নিচে, বুঝছো তাহমিদ? ও। কত আসে? এটার মান কত আসে? এটার মান কত আসে সেটা জিজ্ঞেস করলাম, বের করা যায়নি? 1.42। 1.42, তাই না? তাহলে এত মিটার পার মিনিট, তাই? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এতটুকু শেষ করলাম, রাইট? তাহলে এখন আসলে আমরা নেক্সট অংশে মুভ করি। তো নেক্সট অংশে একটা খুবই ইন্টারেস্টিং 6 নাম্বার কোশ্চেন আছে, যেটা বারবার খুব আসে। সেটা বলতেছে বেগ যদি দ্বিমাত্রিক হয়। বেগ দ্বিমাত্রিক মানে কি? বেগের মধ্যে ধরো আই ক্যাপ প্লাস জে ক্যাপ আছে। তাহলে বেগ দ্বিমাত্রিক হলে কি ত্বরণ একমাত্রিক হতে পারে?
কোশ্চেনটা কি ছিল? বললাম বেগ দ্বিমাত্রিক হলে ত্বরণ কি একমাত্রিক হতে পারে? ভাই এটা প্রক্ষেপকে একমাত্রিক হয় না? কি বলো দেখি। প্রক্ষেপক বা প্রাস, ওই হ্যাঁ কোনো কিছু প্রাসের, নিক্ষেপ করে। হ্যাঁ হ্যাঁ প্রাসের ক্ষেত্রে তো ত্বরণ একমাত্রিক হবেই। তো আমরা বলতেছে যে বেগ যদি দ্বিমাত্রিক হয় ত্বরণ কি একমাত্রিক হতে পারে কিনা, তাহলে ত্বরণ একমাত্রিক হতে পারে। কেন? কেমনে হতে পারে? এ ইজিক্যাল টু কি প্রক্ষেপক। ভি টু মাইনাস ভি ওয়ান ভাগ টি। তো দেখো ভি টু যদি এমন হয় যে ভি টু হচ্ছে আর ভি ওয়ান হচ্ছে এমন, তাহলে ভি ওয়ান ধরো 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, আর ভি টু হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে দেখো তো ভি ওয়ান এবং ভি টু তে কি ওয়াই অক্ষের কোনো পরিবর্তন হয়েছে? না ভাই। তাহলে ওয়াই অক্ষে কিন্তু ওয়াই এক্সিস বরাবর তার কি আছে? নো চেঞ্জ। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি তার কোনো এক্সেলারেশন আছে? না ভাই। তাহলে দেখো এখান থেকে তুমি যখন বের করবা যে ভি টু মাইনাস ভি ওয়ান, সেটা কত হবে? 3i ক্যাপ না? ভাগ ধরো টাইম ডিফারেন্স হচ্ছে তোমার জি ভাই। ডেল, ডেল টি এর মান হচ্ছে ধরো 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের ত্বরণটা কত হবে? i ক্যাপ শুধুমাত্র ভাগ 3 যদি টি দিই। তাহলে দেখো আমাদের যে এক্স এক্সিস বরাবর যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কি তার ত্বরণ। অর্থাৎ এই জায়গাতে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ত্বরণ জিনিসটা ডিপেন্ড করবে কোন এক্সিস বরাবর পরিবর্তন হচ্ছে। সো বেগ যেই এক্সিস বরাবরই থাকুক না কেন, বেগ যেই এক্সিস বরাবর চেঞ্জ হবে সেই এক্সিস বরাবর তার ত্বরণ থাকবে। ক্লিয়ার? পারবা? এটা আচ্ছা, তাহলে এখন আসো, এখন আমরা মেইন সিরিয়াস অংশে আমরা যাব, এবং এখান থেকে আমরা হচ্ছে ভালো আকারে কি শুরু করব, মোটামুটি তোমার হচ্ছে যতগুলো সমীকরণ আছে ইকুয়েশন গুলো আমরা ডেভেলপ করব। ইকুয়েশন ডেভেলপ করব। তাহলে আমাদের আসলে কাজটা কি? তা আমরা ধরে নিব যে একটা কণা আসলে গতিশীল আছে। এটা প্রত্যেকটা, যতগুলো আমরা এখন সমীকরণ ডেভেলপ করব প্রত্যেকটার ক্ষেত্রেই সত্য। তো ধরো এই কণাটা এ পয়েন্টে তার যাত্রাটা শুরু করলো, আর বি পয়েন্টে তার যাত্রাটা কি করলো? শেষ করলো। তাহলে এই জায়গাতে ধরো আরেক, আরো পিছ থেকে সে যাত্রা শুরু করছিল। তার পার্টিকুলারলি কতটুকু অংশ নিয়ে আমরা এখন আলোচনা করব? এ বি অংশের গতি নিয়ে আলোচনা করব। কথা কি বুঝছো? সেই গণাটা ধরো পিছন থেকেও একটা তোমার সামথিং একটা ভেলোসিটি নিয়ে, সামথিং অবস্থান ভেক্টর আমি ধরো মাপতেছি এই বিন্দু থেকে, এটা হচ্ছে তার ইনিশিয়াল অরিজিন, ঠিক আছে? এখান থেকে সে ধরো ভ্রমণ করতেছে। আমরা ধরবো কি তার গতিপথের এ বি অংশ, পার্টিকুলার এতটুকু অংশ নিয়ে কি করব আমরা? তার গতিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ধরে নাও এ পয়েন্টে তার যে অবস্থান ভেক্টর, তাহলে সেটা কি ধরবো? এক্স নট। তার যে ইনিশিয়াল ভেলোসিটি মানে আদিবেগ, সেটাকে কি ধরবো? ভি নট। যে এই এতে যখন সে আসে তখন তার অবস্থান ছিল হচ্ছে এক্স নট, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ভি নট, এবং টি ইজিক্যাল টু আমরা কাউন্ট করব কত? 0। যখন বি পজিশনে আসলো তখন তার অবস্থান হয়ে গেল এক্স, তার ভেলোসিটি হয়ে গেল ভি, আর তার সময় হয়ে গেল কত? টি ইজিক্যাল টু টি। কথা কি বুঝছো এতটুকু? জি ভাই। এখন দেখো আমরা তো স্বাভাবিকভাবে সমবেগের সূত্রটা জানি, যে আমাদের সমবেগের সূত্রটা কি হবে? এক্স মাইনাস এক্স নট ইজিক্যাল টু ভিটি, যদি সমবেগে চলমান থাকে। অর্থাৎ তার অবস্থানের পরিবর্তনটা হয়েছে কতটুকু? এক্স মাইনাস এক্স নটটা ইজিক্যাল টু কত হবে? ভিটি। অর্থাৎ ভি জি ভাই। সমবেগে যদি যাত্রা করে, এটা আমরা জানি। কিন্তু ধরো এটা ভি সমবেগে যাত্রা করলো না, তার মানে এর বেগটা কি ভ্যারি করতেছে না? এর বেগটা কি ভ্যারি জি করতেছে ভাই। না? এর বেগটা কিন্তু ভ্যারি করতেছে। তাহলে এর বেগটা যদি ভ্যারি করে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এর বেগটা ভ্যারি করলে এর দূরত্বটাও কি তার উপর ভ্যারি করবে। তো আমরা সেইখান থেকে বাকি সূত্রগুলো ডেভেলপ করব। তাহলে আমাদের 1 নাম্বার যে ইকুয়েশন থাকবে সেটা আমরা আসলে বের করব। 1 নাম্বার ইকুয়েশন আমরা কাদের কাদের মধ্যে সম্পর্ক স্থাপন করব? আমরা সম্পর্ক স্থাপন করব হচ্ছে বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে।
ঠিক আছে? তাহলে তুমি চিন্তা জি করো বেগ, ত্বরণ এবং সময়ের সাথে, তাহলে আমরা একটা ইনিশিয়াল জিনিস জানি যে এ ইজিক্যাল টু কি ভি ভাগ টি। কিন্তু এখানে দেখো ভিটা কি কনস্ট্যান্ট? ভিটা কনস্ট্যান্ট না, ভি কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে ডিভি ভাগ ডিটি আসলে, রাইট? মানে কোন একটা নির্দিষ্ট পয়েন্টের এ কি হবে, ডিভি ভাগ ডিটি না? কথা কি বুঝছো? হুম। তাহলে জি ভাই। আমরা বলতে পারি এখান থেকে যে ডিভি ইজিক্যাল টু এ অফ ডিটি। এখন দেখো, আমাকে যদি পুরো ভেলোসিটিটুকু বের করতে হয়, মানে পুরো ভেলোসিটি থেকে ডিফারেন্সটুকু বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেট করতে হবে না? জি ভাই। তাহলে ইন্টিগ্রেট করলে কি হবে? আমাদের শুরু হয়েছে বেগ কোথা থেকে বলো দেখি? ভি নট থেকে। আর শেষ হবে কোথায়? ভি থেকে না? ভি পর্যন্ত না? কথা কি বুঝছো? বুঝছি ভাই। লিমিটটা দিলাম আমরা কি শুরু থেকে শেষ পর্যন্ত, আর এ ডিটি। এখন দেখো তো টি শুরু হয়েছে কোথা থেকে? জিরো বিন্দু থেকে। আর শেষ হয়েছে টাইম কোথায়? টিতে। ওকে। তাহলে ডিভি কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? খালি ভি পাই না? তাহলে ভি নট থেকে ভি পর্যন্ত ইজিক্যাল টু, আমরা জানি সামথিং ধরো সি ডিএক্স, যেখানে সিটা কি একটা কনস্ট্যান্ট। তাহলে এইখানে তুমি কি লিখতে পারো? সিটাকে ইন্টিগ্রেশনের বাইরেও নিয়ে আসতে পারো। কথা কি বুঝছো? মানে কনস্ট্যান্টটাকে তুমি বাইরেও গুণ করে দিতে পারো। এখন দেখো, আমরা যেই সূত্রগুলো এখন ডেভেলপ করতেছি এগুলো কি সব সমতরণের সূত্র না? আমরা এখন সমতরণের সূত্র ডেভেলপ জি ভাই। করতেছি। তাহলে জি এটা ভাই। কি একটা কনস্ট্যান্ট জিনিস? তাহলে এটাকে তুমি বাইরে নিয়ে এসে এরকম জি করতে ভাই। পারো। তাহলে সমান সমান তুমি কি লিখতে পারো? এ ইন্টু টি, জিরো থেকে টি পর্যন্ত। তাহলে ভি এর উপর এরকম যদি থাকে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এই ভি এর জায়গায় বসাইলে কি থাকে? ভি মাইনাস ভি নট ইজিক্যাল টু কি হবে? এ ইন্টু, এখানে থাকবে শুধুমাত্র টি। তাহলে তাহলে সেখান থেকে আমি কি পাই? ভি ইজিক্যাল টু ভি নট প্লাস এটি। তাহলে এই সূত্রটা দেখে কি চিনা চিনা লাগছে? এই সূত্রটা দেখে কি চেনা চেনা লাগতেছে একটু? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি না? জি ভাই, লাগতেছে তো। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। তাহলে জি আমরা ভাই। মোটামুটি আশা করি, সমতলের ক্ষেত্রে এই সূত্র। হ্যাঁ, আমরা মোটামুটি আশা করি এখান থেকে আমরা ধীরে ধীরে আগাইতে পারবো। আচ্ছা, এখন দেখো, নেক্সট আমরা 2 নাম্বার সূত্র ডেভেলপ করি। 2 নাম্বার যে সূত্রটা আসবে সেটা হচ্ছে তোমার সরণ, বেগ এবং সময়। এখন দেখো, সরণ, বেগ এবং সময় এদের মধ্যে সম্পর্কটা কি? এস ইজিক্যাল টু ভিটি, জি ভাই। বা তোমার ভি ইজিক্যাল টু এস ভাগ টি। তো এস কে এখন আমরা প্রকাশ করতেছি কি দ্বারা? টি, এক্স দ্বারা না? তাহলে আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু এক্স ভাগ টি। লিখতে পারি? জি ভাই, পারি তো। পারি, কিন্তু দেখো তো এটা কি আসলে সত্য? সত্য না, কেননা আমরা তো আছি এখন কিসে, সমতরণে। তাহলে আমরা লিখতে পারবো কি? সমতরণ। ভি ইজিক্যাল টু ডিএক্স ভাগ ডিটি, রাইট? জি জি ভাই। ভাই। তাহলে এখান থেকে আমাদের কি আসে? আমাদের আসে যে তোমার হচ্ছে, এবং এই যে যে ডিএক্স ভাগ ডিটি আমরা যে নিলাম, এটা আসলে কি বলো দেখি? গড় বেগ না? মানে মোটামুটি একটা জি ভাই। কণা, যদি আমি হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ আঁকাই, তাহলে এরকম যদি হয়, তাহলে এর যে মধ্যবিন্দু সেটাই কি গড় বেগ? হুম। তা আমরাও এখানে কি গড় জি ভাই। বেগটা মূলত নির্ণয় করতেছি, ভি বার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমাদের ডিএক্স ইজিক্যাল টু ভি বার ইন্টু ডিটি, রাইট? তাহলে দেখো, এটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো কণাটা অবস্থান শুরু করছিল কোথা থেকে? এক্স নট থেকে, এবং গেছে কোন পর্যন্ত? এক্স পর্যন্ত।
রাইট? জি ভাইয়া। তাহলে আমরা বলতে পারি যে এটার লোয়ার লিমিট হচ্ছে এক্স নট, আপার লিমিট হচ্ছে এক্স। আর এটার লোয়ার লিমিট কত? 0। এটার আপার লিমিট কত? টি, কেননা ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে? ডিটি এর সাপেক্ষে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস এক্স নট, এটার ইন্টিগ্রেশন এক লাইনে করলাম এবার। আর ভি বারটা কি? এখানে অবশ্যই কনস্ট্যান্ট, মানে গড় বেগটা তো আমার কনস্ট্যান্ট। সমতরণে চলা বস্তুর ক্ষেত্রে কি প্রত্যেকটা পয়েন্টের গড় বেগ কি হবে? মিডিল পয়েন্টের গড় বেগ গুলো কি হবে? কনস্ট্যান্ট না? জি ভাই। কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি ভি বার বাইরে, আর এই ডিটিটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে? টি। তাহলে এক্স ঠিক। ইজিক্যাল টু কি হবে? এক্স নট প্লাস ভি বার ইন্টু টি। এখন এই ভি বার মানে কি? ভি বার মানে হচ্ছে চলা শুরু করছিল ভি নটে, শেষ হলো ভি তে। তাহলে ভি বার সমান সমান কি হবে? ভি নট প্লাস ভি ভাগ টু না? করবে। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স ইজিক্যাল টু এক্স নট প্লাস ভি নট প্লাস ভি ভাগ টু ইন্টু টি। বা আমরা বলতে পারি কি এক্স মাইনাস এক্স নট ইজিক্যাল টু ভি নট প্লাস ভি ভাগ টু ইন্টু টি। বুঝছো? এটা কোন সূত্র? এটা যে শিখছিল না, এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি। তো জি এই ভাইয়া। যে এসটা, এসটা কি সরণ না? সরণ মানেই কি তোমার শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। জি। কথা কি বুঝছো? তাহলে এই সূত্রটাও আমাদের ডেভেলপ হলো। ক্লিয়ার এতটুকু? এতটুকু কি বোঝা যাচ্ছে? আচ্ছা। আশা করি বোঝা যাচ্ছে। আসো আমরা নেক্সট টপিকে মুভ করি। আমাদের এই সূত্রগুলোর অনেক কাজ আছে, বুঝছো? মানে এই সূত্রগুলো আমাদের হচ্ছে খুবই কাজে লাগবে, কেননা এই সূত্রগুলো কোথা থেকে আসছে সেটা না বুঝলে আসলে পরবর্তীতে আমরা একটু ঝামেলায় পড়বো। তো আমাদের নেক্সট যে সূত্র সেটা হচ্ছে সরণ, ত্বরণ এবং সময়ের মধ্যে সূত্র ডেভেলপ করা। তাহলে দেখো, এটা যখন আমরা করব, সরণ ত্বরণ এবং সময়, তাহলে কিন্তু এখন আমাদের আর বেগের সিন নাই, তাই না? জি ভাই। তাহলে আমাদের এই ক্ষেত্রে তোমার যে সূত্রটা ডেভেলপ করতে হবে সেখানে আমাদের আদি বেগটা থাকবে। কারণ আদি বেগ জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু বেগের উপর ডিপেন্ড করানো যাবে না। তাহলে আসলে আমরা শুরু করি। তো দেখো, আমাদের যে সূত্রটা ছিল এখান থেকে আমরা শুরু করি, যে ভি ইজিক্যাল টু কি ছিল? ডিএক্স ভাগ ডিটি ছিল, রাইট? অর্থাৎ বেগ জিনিসটা কি? বেগ জিনিসটা হচ্ছে আমাদের সরণের গ্রাফের ঢাল। তাহলে এটা থেকে আমরা কি লিখছিলাম? এখান থেকে আমরা বের করছিলাম না যে ভি নট ইজিক্যাল তোমার হচ্ছে ভি নট প্লাস এটি, মানে এই ভি সমান সমান আমরা কি লিখতে পারি? ভি নট প্লাস এটি ইজিক্যাল টু কি? ডিএক্স প্লাস ডিটি। কোথা থেকে পাইলাম? আমরা পাইছিলাম হচ্ছে এখান থেকে, রাইট? প্রথম সূত্র থেকে, যে শেষ বেগ ইজিক্যাল টু কি হবে? ভি নট আদি বেগ প্লাস এটি না? তাহলে এতটুকু আমরা পাইছিলাম। তাহলে এখান থেকে আমরা ডিএক্স ইজিক্যাল টু কি লিখতে পারি? ডিএক্স ইজিক্যাল টু লিখতে পারি ভি নট টি প্লাস এটি ইন্টু ডিটি। লিখতে পারি? এতটুকু লিখতে পারি তো। এখন তাহলে যদি দুই পাশে তুমি ইন্টিগ্রেশন দাও, দেখো এখানে একটা ইন্টিগ্রেশন, এখানে একটা ইন্টিগ্রেশন, সবই ইন্টিগ্রেশন করো। তাহলে এই ডিএক্স এর শুরু হয়েছে কোথা থেকে? এক্স নট থেকে। শেষ হয়েছে কোথায়? এক্স এ। টি এর ক্ষেত্রে 0 থেকে টি পর্যন্ত। এক্ষেত্রেও কি ভি নট ইন্টু ডিটি হবে, সরি, এটা ডিটি হবে। আর এটাও শুরু হয়েছে 0 থেকে টি পর্যন্ত। এতটুকু কি বুঝছো? এই লাইনটা কি বোঝা গেছে? সীমাই, তাহমিদ, বোঝা কি গেছে? জি ভাই, বোঝা গেছে। আচ্ছা। তাহলে এটার যদি তুমি শর্টকাট ইন্টিগ্রেশন করো, তাহলে এখান থেকে কি পাবা? এক্স মাইনাস এক্স নট ইজিক্যাল টু এখানে কি পাবা? তোমার ভি নট টি।
আর এখান থেকে তুমি কি পাবা? এটি, মানে এটি আছে, এ তো হচ্ছে তোমার, এটাকে যদি একটু বাইরে দেখাই, এটি ডিটি, তাহলে এটা সমান সমান কি? এ তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, 0 থেকে t × dt, তাহলে টি এর মাথার উপর পাওয়ার কত? 1। তাহলে পাওয়ারটা বাইরে হয়ে যাবে কত? 1 + 1 মানে 2, আর নিচেও ভাগ হবে কত? 2। তার মানে t² ভাগ 2 না? আর লিমিট যেহেতু আছে হচ্ছে 0 থেকে t, তো আমাদের টেনশন নাই, শুধুমাত্র টি উপরে বসাই দিলেই হলো। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? তোমার +a × t² ভাগ 2। তাহলে সেখান থেকে আমাদের যে সূত্রটা ডেভেলপ হয় সেটা হচ্ছে x - x0 = v0t +½ তার মানে এই সূত্রটা দেখতে কেমন? x = ut + ½ ক্লিয়ার? এ জি পারা ভাই। যাবে? আচ্ছা, নেক্সট আসো, নেক্সট আমরা সূত্রটা ডেভেলপ করি। তো নেক্সট আমাদের সূত্রটা হবে কি? বুঝতেই পারতেছো যে সূত্রটা আসলে দেখতে হবে হচ্ছে v² = a² + 2as, এরকম না? জি ভাই। তার মানে বেগ সূত্রটা ত্বরণ হচ্ছে সরণ। বেগ, ত্বরণ, সরণ। এটা একটু কমপ্লেক্স আছে। আচ্ছা আসো আমরা করি। তাহলে আমাদের জানি হচ্ছে v = dx/dt, এখান থেকেই সব সমীকরণ শুরু হচ্ছে। এখন দেখো, তাহলে আমরা এই dx + dt কে আমরা এইভাবে লিখতে পারি যে dx + dt সমান সমান হচ্ছে ডিভি ভাগ, সরি, dx/dv, উপরে তো dx লেখা লাগবে, dx/dv ডট dv/dt লিখা যায়। এমন, এমন জি কি ভাই, লেখা দেখা যায়? তো যায়। লেখা যায়, কেমনে লেখা যায়? এই ডিভি ডিভি কেটে গেল, তাই না? তাহলে তো dx/dt থাকলো, তাই? কথা কি বুঝে নাই? ডিভি ডিভি কেটে গেল, তাহলে কি থাকছে? dx/dt থাকছে না? হ্যাঁ হ্যাঁ। জি ভাই, কিন্তু এইটা হচ্ছে পুরোপুরি একটা ভুল কনসেপ্ট, কখনোই এরকম লেখা যায় না। বুঝলাম। বুঝছো? কেননা d/dv এটা কি একটা অপারেটর, এরা কিন্তু দুইজন আলাদা এন্টিটি না। মানে ডিভি আলাদা আর ডিএক্স আলাদা তা কিন্তু না। এক্সটা হচ্ছে একটা ফাংশন, কিন্তু অপারেটর কোনটা? d/dv। কথা কি বুঝছো? যেমন গুণের কি তুমি এরকম অর্ধেকেরই কাটি বলতে পারো এটা একটা ভি আর এটা একটা ভি, এই দুজন মিলে গুণ, তাকে বলা সম্ভব? তো হ্যাঁ ভাই। এই ডিডিভি এটা কি একটা অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর। এই ক্ষেত্রে তুমি কখনোই এরকম লিখতে পারো না। এটার অনেক বড় একটা প্রসেস আছে যে কেমনে এটা লেখা যায়। বাট সাধারণভাবে ওই বড় প্রসেস থেকে এটাকে ড্রপ করা যায়, মানে এটা লেখা যায়। কিন্তু এমনি ডিভি ডিভি কাইটে কিন্তু লেখা যায় না, সেটার প্রসেস আলাদা। মানে কিভাবে হয় সেটার প্রসেস তোমরা ম্যাথমেটিক্স এর সময় শিখবা, চেইন রুলের সময় শিখবা। কিন্তু এখন মনে রাখো যে এমনি আমরা লিখতে পারি, কিন্তু অবশ্যই এখানে ডিভি ডিভি কাটাকাটি যায় না। ঠিক আছে? এটা একটু মনে রাখো। বাট এটা লেখা যায়, ঠিক আছে? আমরা অপারেটর দিয়েই যদি বারবার এই চেইন রুলের মতো এটা ডিফারেন্সিয়েশন করি, তখন এখান থেকে এটা লেখা যায়। তাহলে দেখো, আমরা এখানে কি লিখতে পারি তাহলে? dx/dv ডট dv/dt, অর্থাৎ লেখা যায় ঠিক আছে, কিন্তু লেখা যাওয়ার লজিকটা ঠিক নাই। ঠিক আছে? লজিকটা আমরা এখন শিখতে পারবো না, লজিকটা আমাদের শিখতে হবে চেইন রুলের ভিতরে অন্তরীকরণ করার পরে। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো তো, এই dv/dt সমান সমান এ না? তাহলে ভি ইজিক্যাল টু কি লেখা যায়? a × dx/dv। এতটুকু কি বুঝছো? জি ভাই। তাহলে আমরা কি লিখতে পারি যে v × dv ইজিক্যাল টু a × dx। তাহলে এখন আমাদের কাজ কি? দেখো, বেগ, ত্বরণ, সরণ তিনটাই চলে আসছে, ইন্টিগ্রেশন করা। তাহলে আসো ইন্টিগ্রেশন করি।
তাহলে শুরু হয়েছে কোথা থেকে? ভি নট থেকে, শেষ হয়েছে ভি থেকে। এখানে আছে হচ্ছে এক্স, তাহলে শুরু হয়েছে কোথা থেকে? এক্স নট থেকে, শেষ হয়েছে কোথায়? এক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? ভি ইন্টু ডিভির ইন্টিগ্রেশন কি হবে একজন বলো দেখি। ইন্টিগ্রেশন অফ ডি স্কয়ার বাই 2। ভি স্কয়ার ভাগ টু, সাবাস। তাহলে ভি স্কয়ার ভাগ টু, আর এখানে শুরু হবে কোথা থেকে? ভি নট থেকে ভি পর্যন্ত। এ হচ্ছে আমাদের কমন, তাহলে এক্স এর হবে হচ্ছে এক্স ইন্টু এক্স নট থেকে এক্স পর্যন্ত। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে একটা, যে ভি স্কয়ার ভাগ টু মাইনাস ভি নট স্কয়ার ভাগ টু ইজ ইকাল টু এ ইন্টু এক্স মাইনাস এক্স নট। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? যে ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ইজ ইকাল টু 2a ইন্টু এক্স মাইনাস এক্স নট। তার মানে ভি স্কয়ার ইজ ইকাল টু ভি নট স্কয়ার প্লাস 2a ইন্টু এক্স মাইনাস এক্স। দেখো তো এমন আসছে না? আসছে তো? জি ভাই। তাহলে আমরা মোটামুটি এখন পারবো ইনশাল্লাহ। পারবো তো? তাহলে আমাদের যে গতির চারটা সমীকরণ বের হইলো, সেই চারটা সমীকরণ হচ্ছে দেখতে কেমন? ভি ইজিক্যাল টু ভি নট প্লাস এটি। তারপর আমাদের আর কি বের হইলো? এ এক্স মাইনাস ত্বরণ। এক্স নট ইজিক্যাল টু ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাই না? তারপর আমাদের আর কি বের হলো? ভি ইজিক্যাল টু ভি স্কোয়ার ইজিক্যাল টু ভি নট স্কোয়ার প্লাস 2a ইন্টু এক্স মাইনাস এক্স নট। বের হলো না? আর কি বের হলো বলো দেখি। জি ভাই। আর বের হলো হচ্ছে তোমার এক্স মাইনাস এক্স নট ইজিক্যাল টু ভি প্লাস ভি নট ভাগ টু ইন্টু টি। এটা হচ্ছে গতির চারটা সমীকরণ। এসটা কেন আমরা লিখতে পারবো না? ইটস আ কোশ্চেন, রাইট? মানে ডিরেক্টলি কেন এস লিখলাম না? এক্স মাইনাস এক্স নট কেন লিখলাম, রাইট? ইট কুড বি আ গুড কোশ্চেন না? জি ভাই। আমরা লিখলাম না এই কারণে যে আমরা যখন এই সমীকরণ নিয়ে কাজ করব, তখন আমরা এখন সব ভেক্টর রূপ। আচ্ছা, সিদ্ধাতুল মুদ্রার কাছে লিঙ্কটা দিতে হবে। আহ দাঁড়াও, আমি হচ্ছে একটু লিঙ্কটা দিয়ে দিই। তাহলে আমাদের মেইন যে পার্থক্য, সেই মেইন পার্থক্যটা কি? মেইন পার্থক্যের জায়গাটা হচ্ছে যে তোমার এখানে আমাদের ভেক্টর রূপটাকে আমরা ইউজ করব। কথা কি বুঝছো? তাহলে ভেক্টর রূপটা যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের কিন্তু কাজগুলো করতে গেলে অবশ্যই এই অবস্থান ভেক্টর দুইটাকে কি করতে হবে? ঠিক আছে, অবস্থান ভেক্টর দুইটাকে কি করতে হবে? বিয়োগ তোমার করতে হবে। কনসিডার করতে হবে, হ্যাঁ। তাহলে এই জি ভাই। ক্ষেত্রগুলোতে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি কোন অবস্থান থেকে শুরু করছি আর কোন অবস্থানে শেষ করছি, সেই টাইম ল্যাপসের মধ্যেই আমাদের সবগুলো ইকুয়েশন ডেভেলপ করবে। আরো ছোট কিছু ইকুয়েশন আছে, আমি আর প্রুফের দিকে গেলাম না, ঠিক আছে? মানে প্রুফ করা যায়, বাকি প্রুফ গুলো তোমরা একটু হচ্ছে দেখে নিবা। একটা প্রুফ আছে হচ্ছে তোমার, যদি আমরা বলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মনে আছে কি হবে? জি ভাই, কেমন মনে মনে পড়ে। টি ইউ তম প্লাস ভাই সেকেন্ড। এই হাফ ইন্টু জি ভাইয়া। সমান। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি এসটি, এসটি আমরা বলি কি ওই টাইমের মধ্যে, মানে অততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেটা হবে কি আদিবেগ ভি নট প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t - 1, রাইট? জি ভাই। এটা জি কিন্তু ভাইয়া। খুবই মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, যেটা আমাদের বিভিন্ন জায়গায় কি লাগবে? কাজে লাগবে। ঠিক আছে ভাই একটা আমাদের। প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া এই প্রমাণগুলা কি মুখস্থ করবো সব? কোন সূত্রগুলো মুখস্থ করবা? এইগুলো, এই চারটা? মানে প্রমাণ। প্রমাণ? প্রমাণ মুখস্থ করা লাগবে না। প্রমাণ কেন দেখাইলাম? কেননা বোঝা গেল। প্রমাণ, না না, প্রমাণটা ধরো তোমাকে এখন ইন্টিগ্রেশন করতে দিবে। ধরো ভি এর ইকুয়েশন দেয়া আছে, তোমাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। যেমন মোস্ট ইম্পর্টেন্টলি
এইটা আমরা করলাম না, যে ভি ইজিক্যাল টু এ ইন্টু ডিএক্স ভাগ ডিভি। কিছু জি ভাই। বুয়েটের ম্যাথ দেখবা যে এখান থেকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ডেভেলপ করতে হবে। সো কখন তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, কখন ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে তার লিমিট দিবা কি, এইগুলো বুঝতে হবে না। এই কারণে আমরা সূত্রগুলো ডেভেলপ করলাম। বাট ইকুয়েশন তোমাকে প্রুফ অবশ্যই মুখস্থ করা লাগবে না। ক্লিয়ার? জি ভাই। আমাদের কি করতে হবে, এই সূত্রগুলোকে ইউজ করে পরবর্তীতে আমাদের কাজগুলো করতে হবে। আর সেকেন্ড জিনিস যেটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে এই ইকুয়েশন গুলোর ক্ষেত্রে, ইকুয়েশন যেমনি আমরা ডেভেলপ করলাম, আমাদের এখন অনেক সময় লাগবে। তো যখন আমাদের ইকুয়েশন দেয়া থাকবে, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন ওয়েতে ইউজ করতে হবে। আরেকটা জিনিস, গতির তো মূলত চারটা সমীকরণ, রাইট? চারটা ইকুয়েশন। তাহলে এই চারটা ইকুয়েশনের কখন কোনটা ইউজ করতে হবে, এটা একটা বড় কোশ্চেন না? জি ভাই। তো ইন জেনারেল আমাদের গতির মধ্যে রাশি আছে কয়টা? পাঁচটা, মানে এস ইজিক্যাল টু এক্স মাইনাস এক্স নট, এটা ধরে নাও। তাহলে আমাদের গতি এর মধ্যে ইকুয়েশন আছে পাঁচটা, একটা আছে এস, একটা আছে ইউ, একটা আছে ভি, মানে ইউ কে এখন আমরা ভি ডট দ্বারা প্রকাশ করি যদিও। তারপর এ আছে, আরেকটা কি আছে, টি। এই পাঁচটা না? জি হুম। ভাই। হ্যাঁ। তো আমাদের এই পাঁচটার মধ্যে সবসময় মনে রাখবা যে এই পাঁচটার মধ্যে তোমরা দেখবা ম্যাথের মধ্যে দেয়া আছে তিনটা। কয়টা দেয়া আছে ম্যাথের মধ্যে? তিনটা। তিনটা। আর বের করতে বলবে কি, যে কোনো একটা। ধরো তোমাদের দেয়া আছে ইউ ভি এ, বের করতে দিবে টি অথবা এস। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে তিনটা আর একটা, চারটা হলো না? বাকি মিসিং আছে একটা না? যেরকম এস মিসিং আছে না? জি ভাই। তাহলে আমাদের দেখতে হবে এস মিসিং আছে এরকম ইকুয়েশন আছে কয়টা। যেমন এইখানে কি এক্স মিসিং আছে? এস মিসিং আছে? নাই। এখানে কি এস মিসিং আছে? নাই। এখানে কি এস মিসিং আছে? নাই। তাহলে কোন ইকুয়েশন ইউজ করতে হবে? ফার্স্ট ইকুয়েশন। জি ভাই। কথা কি বুঝছো? ধরো তোমাকে দেয়া আছে এস ইউ আর ভি, দেয়া আছে কি এস ইউ আর ভি। তোমাকে এখন বের করতে বলছে কি, ধরো টি। তাহলে আমার ফার্স্ট কাজ কি, যে কোনটা নাই এর মধ্যে, নাই কোনটা, এ। তাহলে আমাকে দেখতে হবে কোন ইকুয়েশনে এ নাই। এটাই এ আছে, এটাই এ আছে, এটাই এ আছে, এই তিনটাই ইউজ করবো না, ইউজ করবো কোনটা, এটা। কথা ক্লিয়ার? জি ভাই, খুবই ক্লিয়ার। খুবই সহজ জিনিস। এই ইকুয়েশন গুলোকে এমন ভাবে ডেভেলপ করলাম আমরা, খেয়াল করে দেখবা যে জানো ইকুয়েশনে শুধুমাত্র চারটাই ভেরিয়েবল থাকে এবং 5 নম্বর ভেরিয়েবলকে আউট করা যায়। এভাবেই কিন্তু ইকুয়েশন গুলো আমরা ডেভেলপ করছি। এবার 2 নাম্বার জিনিস, অনেক সময় দেখবা দুইটা নোন। তিনটা নোন থাকলে তো আমরা পারবোই, তিনটা নোন থাকলে বাকি দুইটাই আমরা বের করতে পারবো। কিন্তু সমস্যা কোথায়, দুইটা নোন। তখন আমাদের কি করা হবে, দুইটা সিনারিও আলাদা আলাদা দেয়া থাকবে। সেই দুইটা সিনারিও থেকে আমাদের কমন ফ্যাক্টর গুলো তৈরি করতে মানে বের করতে হবে। যেমন ধরো ওই যে আমরা বলি না, চলন্ত বাস যাচ্ছে, তার পিছনে পিছনে আরেকটা লোক দৌড়াচ্ছে, একটা বিন্দুতে যায় বাসটাকে ধরতে পারলো। তাহলে এখানে কমন ফ্যাক্টর জি কি, ভাই। টি, টাইমটা। হ্যাঁ, তাহলে একদম তো। আমাদের আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, কমন ফ্যাক্টর গুলো বের করতে হবে। আবার এস এর ক্ষেত্রেও কি একটা আমরা সমীকরণ বানাতে পারি না? তাহলে আমাদের যেই ক্ষেত্রে দেখা যাবে যে আননোন দুইটা বা দুইটা সিনারিও দিয়ে আছে, তার মধ্যে কমন হচ্ছে দুইটা, তখন আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে কতগুলো ইকুয়েশন সেখান থেকে বানানো যায়। এবং নাম্বার অফ আননোন ইজ ইকাল টু যদি নাম্বার অফ ইকুয়েশন হয়, তাহলে সেই ইকুয়েশন গুলো কি করা যাবে, সলভ করা যাবে। কথা কি বুঝছো? তাহলে এই ডাইনামিক্স বা গতিবিদ্যা, স্থিতিবিদ্যা যাই হোক না কেন, অথবা তোমার হচ্ছে ফোর্স হোক না কেন, ফিজিক্সের খুবই ফান্ডামেন্টাল একটা রুল কি, ধরো একটা সমীকরণ দেওয়া আছে যেখানে হচ্ছে 5x + 3y + 2z = 0, এরকম কয়টা ইকুয়েশন হলে বলো দেখি এটা সলভ করা যাবে, এই x y z এর মান সলভ করা যাবে? কয়টা ইকুয়েশন লাগবে মিনিমাম? তিনটা। তিনটা লাগবে। কেননা জি ভাই। এখানে আননোন কয়টা, তিনটা না? জি তাহলে ভাই। আননোন তিনটা মানে সেখানে ইকুয়েশনও আমার লাগবে কয়টা, তিনটা। সো আমাকে যেমনেই হোক তিনটা ইকুয়েশন তখন বের করা লাগবে ওখান থেকে। তাহলে আমাদের যদি কোনোভাবে
নাম্বার অফ আননোন ইজিক্যাল টু নাম্বার অফ ইকুয়েশন আমার তৈরি হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা আননোনের মানে তিনটা আননোনের তিনটা ভ্যালু বের করে ফেলতে পারবো। এবং এই ভ্যালুগুলো কেমন হবে? এই ভ্যালুগুলো হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ একজন আরেকজনের উপর ডিপেন্ড করবে না, একদম পিওর ভ্যালু পাবো। মানে 1 2 3 4 এরকম পিওর ভ্যালু পাবো, পিওর ইন্টিজার নাম্বার পাবো। ক্লিয়ার? তো আমরা ইনশাল্লাহ গতি যখন আরো কমপ্লেক্সে আমরা ঢুকবো, বিশেষ করে কমপ্লেক্স তো ফিজিক্সের ক্ষেত্রে নাই, এই গতিবিদ্যা খুবই কমপ্লেক্স আকারে আছে তোমার ম্যাথমেটিক্সের। ম্যাথমেটিক্সের দুইটা তোমার অধ্যায় আছে, একটা স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে সরল কণার গতি বা এরকম সামথিং। স্থিতিবিদ্যার গতিবিদ্যা নামে আমরা আর কি ডাকি। এই দুইটা চ্যাপ্টারে আট আট প্রায় 16টা চ্যাপ্টার আছে, সাব চ্যাপ্টার আছে। এগুলোতে কিন্তু এই যে আমরা এখন যে অ্যানালজি গুলো বললাম, সেই অ্যানালজি গুলো খুবই বেশি কাজে লাগবে। এখানে হয়তো বা একটু কম কাজে লাগবে, বাট ম্যাথমেটিক্সে কিন্তু বৃহৎ আকারে কাজে লাগবে। তো আমাদের হচ্ছে পারলে আমরা একটা ইকুয়েশনের ক্লাস নিব, যদি সম্ভব হয় আর কি, টাইম বের করতে পারি পুজোর ছুটিতে, যে কোন ইকুয়েশন সলভ করা যায়, কোন ইকুয়েশন সলভ করা যায় না, কোনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কোনটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, রেশিও যদি সেম চলে আসে তখন আসলে সেই সমীকরণ সলভ করে কেমনে। এগুলো যদি তুমি পারো, তাহলে তুমি দেখবা যে খুবই মানে ডিভাস্টিকেটেড ওয়েতে একটা ম্যাথ দিয়েছে, খুবই কঠিন টাফ একটা ম্যাথ দিছে, বাট তুমি অন্তত বুঝতে পারবা ম্যাথটা কোন প্রসেসে আগাতে হবে। তাহলে আমাদের মেইন কনসার্ন থাকবে ম্যাথ সলভ করা না, আমাদের মেইন হ্যাঁ, কনসার্ন থাকবে কি, যে ম্যাথটা সলভ করা যায় কোন প্রসেসের দিকে গেলে সেই প্রসেস ফলো করা। ঠিক আছে? ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে না, হ্যাঁ হ্যাঁ ভাই বলো। ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে না। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমি আমি চেষ্টা করব, হ্যাঁ আমি চেষ্টা করব। আচ্ছা, তাহলে মুদ্দা আপু আপনি মনে হয় ক্লাসের ফার্স্ট অংশ মিস করছেন। আপনি হচ্ছে একটু রেকর্ডিংটা দেখে নিয়েন, হ্যাঁ আমি আজকে ইনশাল্লাহ অ্যাক্সেস দিয়ে দিব মেইলে সবার। আচ্ছা। ভাইয়া হ্যাঁ ভাই বলো। ভাইয়া একটা ইয়ে আছে যে আমার তো স্থির তড়িৎ দিয়ে তো আমার এই সিটি পরীক্ষা হবে, এর জন্য একটু আমার ক্লাসটা করাইলে ভালো হইতো। স্থির তরিতে? ভাই আমারও জি ভাই। আহ, আমারও আছে ভাই স্থির। স্থির তড়িৎ আমার তো আপনাদের কবে? ভাই আমার সিটি এসে 12 তারিখ ভাই, শাহিনে তো প্রচুর প্যারা দেয় আর বললাম না মানে খুবই খারাপ অবস্থা। স্থির তড়িৎ পড়ালাম, স্থির তড়িৎ তো কিছু বুঝবা না নি। এই তো ভাই আমাদের বল ক্লাসে যদি না পড়াইতে। বুঝো তাহলে আমি কিভাবে পড়াবো বলো। জি ভাই ক্লাসে ভাই পড়াইতে আছে একটা, ওই যে আদর্শ গ্যাস পরীক্ষা নিবে এই আরেকটা। তাহলে তাহলে ওই স্যারের ধরো, স্যারের ধরি, বলো যে স্যার এখন আমি শেষ করবো কি করি বলেন। তো তাদের কাছে প্রাইভেট পড়তে হবে ভাই, নাইলে কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কতদূর আগানো যায়, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে কোনো আহ যেভাবে হোক পাস তো করা লাগবে, কারণ স্থির তড়িৎ অনেক অনেক বড় অধ্যায়। স্থির তড়িৎ থেকে অনেক বেশি কোশ্চেন আসে ইঞ্জিনিয়ারিং এ, এবং একই সাথে এইচএসসি তে তো মাস্ট আসবেই। তো এত সহজে আসলে শেষ করা যাবে না। স্থির তড়িৎ শেষ করতে মিনিমাম 12টা লেকচার লাগবে, বুঝছো? স্থির তড়িৎ অনেক বড় অধ্যায়। আচ্ছা আসো আমরা এখন গ্রাফ গুলো নিয়ে একটা আলোচনা করবো, আমি দেখি হ্যাঁ তোমাদের কি করা যায়, আমি একটু দেখবো, সমস্যা নাই। আমরা এখন আসো গ্রাফ গুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তাহলে গ্রাফের ভিতরে তোমার হচ্ছে প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে সময় এবং সরণের গ্রাফ। তাহলে এস ভার্সেস টি এর গ্রাফ, এবং সেটা কি সমবেগের ক্ষেত্রে। তাহলে সমবেগের ক্ষেত্রে সেটা দেখতে কেমন হবে? সরলরেখা এস। তাহলে সমবেগের ক্ষেত্রে সেটা হবে কি একটা সরল রেখার মতো, তাই না? তাহলে হয় এরকম হতে পারে, অথবা কি এরকম হতে পারে না, দুইটাই জি তো ভাই সরল পারে। রেখা, এটাই সরল। তাহলে দেখো, যখন এমন হবে তখন সেটার অরিজিন থেকে শুরু হয়েছে, তাহলে সেটা দেখতে কেমন? সেটা দেখতে হচ্ছে এক্স ইজিক্যাল টু ভিটির মতো, রাইট? এবং এটার যে ঢালটা হবে, সেই ঢালটা কি হবে? মূলত ভি। অর্থাৎ এটাকে যদি আমি ধরি ডিএক্স আর এটাকে ধরি আমি যদি ডিটি, তাহলে এই ভি ইজিক্যাল টু কি ডিএক্স বা টিটি না?
জি ভাই। ঢালটা না? তাহলে এতটুকু আমরা বুঝলাম। আর এই ক্ষেত্রে দেখো তো, আরবিটারিলি এখানে হচ্ছে এক্স ছিল, তাহলে এতটুকু তার আদি অবস্থান আগেই ছিল, তাহলে সেটাকে আমরা প্রকাশ করব কি এক্স নট দ্বারা, রাইট? জি ভাই। এবং এটা কি, এটা হচ্ছে আমাদের সেই ডেল এক্স আর এটা হচ্ছে ডেল টি। তাহলে আমরা বুঝতে পারছি এইখানকার সমীকরণটা দেখতে কেমন হবে। এইখানকার সমীকরণটা এখান থেকে দেখো শুরুই হয়েছে এখান থেকে, তাহলে আমাদের হবে কি এক্স ইজিক্যাল টু এক্স নট প্লাস তোমার ভিটি। তাহলে এই এক্স নটটা কেন আসলো? এই এক্স নটটা কি ওয়াই অক্ষের ছেদাংশ। যেমন আমরা যদি আরেকটু বলি এম এক্স প্লাস সি না, এই সিটা কি ওয়াই অক্ষের ছেদাংশ না? তাহলে এই এক্স নটটার সাথে যোগ করে কি হবে, আদিবেগ তোমার হচ্ছে কাউন্ট হবে। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এক্স ভার্সেস টি এর গ্রাফটা কেমন হবে, তাই না? দুইটাই কি সমবেগ। তাহলে সমবেগের কি আর গ্রাফ সম্ভব? সমগ্রে এটা সম্ভব। কি কিসের সম্ভব বলো দেখি? বরং বন্য সময়ের কার কার? বরং বরং সময়। অন্য ত্বরণ, সময়ের সময়। ত্বরণ বলন সময়। এই সমবেগের ও ত্বরণ না না থাকে? ভাই, না না না। বেগ ওয়েট ওয়েট। ভার্সেস সময় তোমার গ্রাফ ইসলাম। সম্ভব। তাহলে এই বরাবর ভি নিলাম, এই বরাবর টি নিলাম, তাহলে এটা দেখতে কেমন হবে? এটা দেখতে কেমন হবে? এটা দেখতে তোমার হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। আসলে এবং এই এক্স অক্ষের সমান্তরাল রেখার এটার ঢাল কত বলো দেখি? এই রেখাটার ঢাল কত? 0। 0 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত? 0। কথা কি বুঝছো? তাহলে এইটাই আমাদের প্রুফ করে কি এটা হচ্ছে একটা সমবেগের গ্রাফ। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এখন আসো আমরা হচ্ছে অসমবেগের ক্ষেত্রে আলোচনা শুরু করব। তাহলে অসমবেগ যখন হবে তখন কি আর এত সুন্দর মতো হবে, সরল রেখার মতো হবে? এক্স না। ভার্সেস টি এর গ্রাফ দেখতে কেমন হবে? ধরো এমন হবে, এমন হবে না? জি ভাই। তাহলে জি দেখো, ভাই। এমন যদি হয় তাহলে আমাদের এইটার কি আসলে নির্দিষ্ট ভেলোসিটি থাকবে নাকি তাৎক্ষণিক বেগ থাকবে? অনেক দিক থাকে। ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি পড়ছিলাম না, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি থাকবে, রাইট? তাহলে তাৎক্ষণিক জি ভাই। ভেলোসিটি যদি এই বিন্দুর হয়, তাহলে আমি ঢাল আঁকবো কোথায়? এই বিন্দুতে। জি ভাই। যদি এই বিন্দুতে হয় তাহলে আমি স্পর্শক আঁকবো কোথায়? এই বিন্দু বরাবর না? এরকম যদি স্পর্শক আঁকি, এরকম যদি স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকের যে ঢাল সেটাই কি ওর ঢাল না? জি ভাই। আহ, স্পর্শক একটু সুন্দর মতো আঁকি। ধরো এই বিন্দুতে আমি ঢাল নির্ণয় করব, কোন বিন্দুতে? এই বিন্দুতে। তাহলে এই বিন্দু দিয়ে আমি কি করব, একটা স্পর্শককে পাস করাবো। এই স্পর্শকটা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই পরিমাণ কোণ তৈরি করবে, সেই ট্যান থিটাটাই কি তার ঢাল না? জি ভাই। অথবা আমরা কি করব, এইখানে এটাকে সরল রেখা করে এখানকার ডিএক্স এবং ডিটি কে হিসাব করব। মানে এই বরাবর কি আছে ডিএক্স, এই বরাবর কি আছে, সরি, এই বরাবর আছে ডিটি, আর এই বরাবর কি আছে ডিএক্স। তাহলে আমরা ওইখানকার যে ভেলোসিটি পাবো সেটা কি হবে, ডিএক্স ভাগ ডিটি। অর্থাৎ সেটা কি পাবো, আমরা একটা সমীকরণ পাবো, অর্থাৎ ভি এরও একটা সমীকরণ পাবো, যেখানে কি হচ্ছে, ভি চেঞ্জ হচ্ছে। কথা কি ক্লিয়ার? জি ভাই। এবং আরেকটা মজার জিনিস দেখো, এইখানকার এক্স এবং টি এর মধ্যে সম্পর্কটা কেমন হয়। এক্স মানে যেখানে হচ্ছে তোমার ত্বরণ আছে একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা দেখতে টি এর সমীকরণটা দেখতে কেমন হয়, এক্স মাইনাস এক্স নট ইজিক্যাল টু তোমার ভি নট টি, ভি নট ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার, এমন হয় না? জি ভাই। এখন তুমি চিন্তা করো, এটা টি এর কত ঘাতি সমীকরণ? দ্বিঘাতি। দ্বিঘাতি সমীকরণ। ভি নটও কি কনস্ট্যান্ট, হাফেও কি কনস্ট্যান্ট। তাহলে এক্স এর সাথে টি ডিপেন্ড করতেছে কি হিসাবে, দ্বিঘাতি হিসাবে না? এজন্যই তো জি। দেখতে এরকম পরাবৃত্তাকার। এখন আমার কথা হচ্ছে এইটার যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, এইটার ডিফারেন্সিয়েশন করলে
ভি এর গ্রাফ পাবো না আমি, ভি এর সমীকরণ পাবো না। জি ভাই পাবো। এই ভি এর সমীকরণ কত ঘাতি হবে টি এর? এক্স এর এটা যদি হয় টি এর সাথে দুই ঘাতের সাথে সম্পর্ক থাকে, তাহলে ভি এর সমীকরণটা এক্স এর কত ঘাতের সাথে হবে? এই টি এর কত ঘাতের সাথে হবে? এক ঘাতের সাথে না? ঘাত এক কমে যাবে না? হুম। তাহলে এইটার এক্স ভার্সেস টি এর গ্রাফ যদি এমন হয়, তাহলে ভি ভার্সেস টি এর গ্রাফটা কেমন হবে? সরলরেখা, জি ভাই। 1 ডিগ্রি কার্ভ। 1 ডিগ্রি কার্ভ মানে কি, টি এর ঘাত যত সেটাই হবে তত ডিগ্রি কার্ভ। টি এর ঘাত কত? 1। তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে টি এর ঘাত যেহেতু 1, তাহলে এটা কি 1 ডিগ্রি কার্ভ। এবং দেখো সেটাই কিনা ভি নট, ভি ইজিক্যাল টু সরি, ভি ইজিক্যাল টু ভি নট প্লাস কি জানো ছিল, এটি। তাহলে এখানে এও কনস্ট্যান্ট, ভি নট ও কনস্ট্যান্ট, তাহলে টি এর সাথে ভি এর সম্পর্ক কত ঘাতের? এক ঘাতের না? কথা কি বুঝছো পোলাপান? জি ভাই বুঝছি। কি তার হচ্ছে? মানে হচ্ছে এর সমীকরণ যদি দেখতে এমন হয় 4t² + 5t, তাহলে ভি এর সমীকরণ দেখতে কেমন হবে? 8t প্লাস, সরি, আর এর সমীকরণ কেন বললাম, এক্স এর সমীকরণ, সরি, এক্স এর সমীকরণ বা তোমার সরণের সমীকরণ যদি এমন হয়, তাহলে এটা দেখতে কেমন হবে? এমন না? অর্থাৎ এক্স যদি দ্বিঘাতী হয়, তাহলে ভি হবে কত? একঘাতী সমীকরণ। এবং ভিটা চেঞ্জ হবে কি একঘাত আকারে। ঠিক আছে? তাহলে এখানে এই, ত্বরণ কি হবে? হ্যাঁ হ্যাঁ কি ভাই, বলেন? ত্বরণ কি হবে? ত্বরণ ত্বরণ হবে কনস্ট্যান্ট। ত্বরণ হবে কনস্ট্যান্ট। যেমন শূন্য এটা যে থেকে। সরল রেখা, এই সরল রেখার ঢালের কি কনস্ট্যান্ট না? জি ভাই। তাহলে ডিভি ভাগ ডিটি, এ সমান সমান যে ডিভি ভাগ ডিটি, এটা কি হবে? কনস্ট্যান্ট হবে। বুঝছো? সমত্বরণের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এই আমাদের মোটামুটি ছিল। আর যদি আমাদের এমন হয় যে এই ভিটা শুরু হয় একটু পর থেকে, অর্থাৎ আদি বেগ থাকে, তাহলে সেটা দেখতে কেমন হবে? এমন হবে। এবং এই অংশটা কি? এই অংশটা হচ্ছে তোমার ভি নট। তাহলে এই সমীকরণটা দেখতে কেমন হবে? এই সমীকরণটা দেখতে হবে হচ্ছে তোমার, এই টি। বরাবর যদি ভি হয়, এই বরাবর হয়, তাহলে এখানকার সমীকরণটা হবে কি? ভি ইজিক্যাল টু এটি। আর এইখানে তোমার হচ্ছে দেখতে হবে হচ্ছে ভি ইজিক্যাল টু ভি নট প্লাস এটি। ঠিক আছে? জি ভাই। আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যদি এইটাই তুমি ক্ষেত্রফল আঁকাইতা, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করতো? এই টি বরাবর তুমি রেখা টাইনে এইখানকার ক্ষেত্রফল নির্দেশ করতা, তাহলে এই ক্ষেত্রফলটাই কি ইন্টিগ্রেশন না? জি ভাই। পার্ট বাই পার্ট। তাহলে এইটা যদি হয় ভি, তাহলে ভি এর ইন্টিগ্রেশন কি এক্স না? তাহলে এইটার যে ক্ষেত্রফল, এরিয়াটা কি হয়তো, এরিয়াটা আসলে কি নির্দেশ করবে? সরণ না? হুম। জি ভাই। আবার এইখানেও সেম, এই এই ট্রাপিজয়েডের যদি তুমি ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এই ট্রাপিজয়েডের এরিয়া কি নির্দেশ করবে? x - x²। আর এরিয়া বের করতে গেলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ক্লিয়ার? কি বলেন? তাহলে জি ভাইয়া। মোটামুটি হচ্ছে আমাদের এই গেল। আরো কিছু আছে, যেমন আমরা আর কি আঁকাইতে পারি, ত্বরণের সাথে গ্রাফ আঁকাইতে পারি। set। তাহলে ত্বরণের সাথে গ্রাফ গুলো দেখতে কেমন হবে? আচ্ছা, ত্বরণের বাদেও আমরা তো বেগেরই আরো, মন্দন যদি হতো তাহলে দেখতে কেমন হতো, এটা একটু দেখাই দিই। মন্দন যদি হতো তাহলে বেগটা নামতো কেমনে? এমনে না? এভাবে।
রাইট? বন্ধনের ক্ষেত্রে জি ভাই। তার মানে ইনিশিয়াল ভেলোসিটিটাই কি হতো, বেশি হতো, আর লাস্ট ভেলোসিটি কি হতো, কম হতো। হ্যাঁ। আবার দেখো, আমরা বলছিলাম যদি মন্দন হয় তাহলে এক্স এরটা দেখতে কেমন হবে। দেখো যদি ত্বরণ হচ্ছিল তখন এক্সটা দেখতে কেমন, যদি তুলনা করাই তখন দেখতে কেমন হচ্ছিল, এমন না? অর্থাৎ সময়ের সাথে সাথে তখন একটা টাইমে এক্স এর হার বাড়ার হারটা কি অনেক বেশি ছিল না? জি ভাই। কিন্তু দেখো হুম, মন্দন যদি হয় তাহলে দেখতে হবে হচ্ছে এরকম। অর্থাৎ একটা টাইম যে সরণ কি হবে, খুবই কম চেঞ্জ হবে। কথা কি বুঝছো? সরণ কি হবে, খুবই কম চেঞ্জ হবে। টাইম বাড়তেছে কিন্তু সরণ কি হচ্ছে, খুবই কম চেঞ্জ হচ্ছে, তাই হবে না? কিন্তু জি দুইটাই ভাই। কি ঊর্ধ্বমুখী। মন্দনও যদি হয় তাও তো দূরত্ব তো সে অতিক্রম করতেছে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এই গেল। এবার যদি এমন হয় যে সেটা হচ্ছে জারকে আছে, অর্থাৎ তার হচ্ছে ত্বরণ কি ফিক্স না, ত্বরণ কি করতেছে, ভ্যারি করতেছে, এমন হতে পারে না? জি ভাই। তাহলে সেই ক্ষেত্রে বেগগুলো দেখতে কেমন হবে, এমন হতে পারে, অথবা এমন হতে পারে, যেমন ইচ্ছা হতে পারে, অর্থাৎ সরল লেখার মতো দেখতে হবে না। মেন কথা হচ্ছে এরকম। ক্লিয়ার? অসম্ভব। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, অসম ত্বরণের ক্ষেত্রে মানে ত্বরণ ভ্যারি করতেছে বা অসম ত্বরণ। তাহলে ভি ভার্সেস টি গ্রাফটা দেখতে হবে হচ্ছে এমন। আচ্ছা, লাস্ট আরো কিছু আছে, সেটা হচ্ছে যদি ত্বরণের গ্রাফ আঁকাই তাহলে ত্বরণের গ্রাফটা একটা সমত্বরণের ক্ষেত্রে দেখতে কেমন হবে, এমন। এটি। তাহলে এইখানে তুমি কি একটা ক্ষেত্রফল পাবা না? জি ভাই। এই ক্ষেত্রফলটা আসলে কি নির্দেশ করবে বলো দেখি? এটার পরিবর্তন। অবশ্যই বেগের পরিবর্তন। সাবাস, এটা মনে রাখিস, এটা বিশাল ব্যাপার। এটি ইজিক্যাল টু কি হবে, ডেল ভি। কেন বাবা ডেল ভি? কেননা দেখো আমরা পড়ছিলাম কি ভি ইজিক্যাল টু ভি নট প্লাস এটি, তার মানে ভি মাইনাস ভি নট ইজিক্যাল টু কি ছিল, এটি। তাহলে এটা কিন্তু বেগের পরিবর্তন। এটা কি হবে, বেগের পরিবর্তন। এরিয়াটা কি নির্দেশ করবে, বেগের পরিবর্তন। ক্লিয়ার? তাহলে এই আমাদের মোটামুটি গ্রাফ নিয়ে অনেক বড় পেঁচাল ছিল। আরো কিছু কি একটু প্রমাণ দেখবা গ্রাফ থেকে, দেখাবো? হ্যাঁ, 2000। হ্যাঁ, এসএসসি হ্যাঁ 2000 করে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এইচএসসি 2 অধ্যায় আমি একটু পড়াইছিলাম এটা। আচ্ছা, তোমাদের কিছু প্রমাণ দেখাই, হ্যাঁ, যেহেতু তোমাদের বইয়ে আছে। যদি এইসব প্রমাণ তেমন আর কাজে লাগবে না, তবু আর কি ক্ষেত্রফল নির্ণয় করতেছি কেমনে, এটা দিয়ে একটু কাজে লাগতে পারে, ঠিক আছে? তাহলে আসো আমরা দুইটা প্রমাণ আর কি শিখবো লেখচিত্রের সাহায্যে। একটা প্রমাণ হচ্ছে তোমার এস ইজিক্যাল টু ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ক্লিয়ার? এখানে কি ভি নট আছে না? তাহলে এই গ্রাফটা দেখতে কি এমন হবে না? জি ভাই। আর আমাদের বের করতে হবে কি এস। এস মানে কি এক্স মাইনাস এক্স নট। তাহলে এইটা যদি আমাদের একটা ভি এর গ্রাফ হয় তাহলে দেখো তো এক্স মাইনাস এক্স নটটা কি আসলে এর এরিয়াটা না? জি ভাই। তাহলে আমাদের মূলত কি করতে হবে, এই এরিয়াটা বের করতে হবে। তাহলে ধরে নাও যে আমি একটা নির্দিষ্ট টাইম ল্যাপসের ভিতরে কল্পনা করতেছি, এটা আরো এদিকে ধরো চলেই যাচ্ছে, টাইম ল্যাপসের ভিতরে কল্পনা করতেছি। তাহলে আমাদের এই স্টাফটা কি হবে, এই ট্রাপিজয়েডের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজয়েডের ক্ষেত্রফলের থেকে সহজ কি, যদি আমরা এটাকে একটু এরকম ত্রিভুজ বানাই নি, তাহলে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল যোগ করতে হবে, রাইট? তাহলে দেখো এইটা কি আমাদের ভি নট বিন্দু নাকি, এটা কি ভি নট বিন্দু না? জি ভাই বিনোদ। ভি নট বিন্দু, এটা কি আমাদের ভি বিন্দু না? মানে কি ভি নট প্লাস এটি, রাইট? ভাই।
আর এইটা আমাদের কি জিরো বিন্দু টি এর হিসাবে, আর এটা আমাদের কি টি বিন্দু। তাহলে দেখো আমাদের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি চতুর্ভুজের ক্ষেত্রফল, মানে এটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, রাইট? তো চতুর্ভুজের ক্ষেত্রফলটা কি হবে ভি নট ইন্টু টি, আর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে হাফ ইন্টু এতটুকুর হাইট। এতটুকুর হাইট মানে এটা কি ভি মাইনাস ভি নট না? জি ভাই। তার মানে কি এটি ভি মাইনাস ভি নট সমান সমান কি এটি না? হুম। আর কি এতটুকুর দৈর্ঘ্য কত টি, তাহলে এটি ইন্টু টি। তাহলে এখান থেকে আমাদের সূত্র কি আসে ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। বুঝতে কি পারছো? জি ভাই। তাহলে পারা যাবে? আশা করি পারা যাবে। আর একটা প্রমাণ আছে, দেখাবো নাকি বাদ দিব? বাদ দি, হ্যাঁ একই ক্যাসাল। এগুলো সব দেখবা, বসে বসে দেখবা, হ্যাঁ। না বুঝলে তারপর আমি দেখাই দিব নি নাইলে। ঠিক আছে। মোটামুটি হ্যাঁ হ্যাঁ বলো। এগুলো কি বই আছে পড়ানোগুলা? হ্যাঁ 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 বইয়ে আছে, বইয়ে আছে। বইয়ে থেকে দেখবা, তারপর যদি লাস্ট এই প্রমাণটা আছে ভি স্কয়ার ইজ ইকাল টু ইউ স্কয়ার প্লাস টু এস, এই চিত্র থেকেই করা যাবে। তা আমি আর সেটা দেখাইলাম না। আর কিছু কিছু প্রমাণ আছে আমি একটু নিজের মতো শর্টকাট করছি, বুঝছো? তোমাদের বইয়ে হয়তো বা আরেকটু লং করে করছে, বাট আমি জিনিসটাকে আরো শর্টে প্রুফ করার চেষ্টা করছি। তো সেটা হচ্ছে হতে পারে যে কনফিউজিং লাগতে পারে, বাট জিনিস সব সেমই। তো যাই হোক, এটার প্রমাণ একটু দেখবা, নিজেরা বাসায় দেখবা প্রুফটা। তারপর না পারলে তখন আমি হচ্ছে ইনশাল্লাহ করে দিব। তা আমি এখন আর ক্লাস এদিকে লং করলাম না, মানে প্রমাণ আরো দেখানো গেলে আরো বহুত প্রমাণ দেখানো যায়। তো প্রমাণের থেকে আমরা এখন একটু কম ফোকাস করি। আচ্ছা আমরা কিছু সহজ একটু ম্যাথ করি, হ্যাঁ। ক্যালকুলেটর ধরো, এইসব ম্যাথ তোমরা বাচ্চাদের ম্যাথ পারো। প্রথম ম্যাথটা সবাই পারবা। প্রথম ম্যাথটা ভালো একটা বোর্ডেই দিছিল, তো একটু করার চেষ্টা করো। তা আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে, এটা তোমাদের একটু মনে করাই দিই, কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হয় তাহলে কত দ্বারা ভাগ করাতে হয়? ভাই 3600। এই 3600 দ্বারা ভাগ করতে হবে, মানে 3.6 দ্বারা ভাগ করতে হয়। কত দ্বারা ভাগ করতে হয়? 3.6 দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে। যেমন আছে কত 108 কিলোমিটার না? তাহলে একশো তাইলে ভাই আটকে উপরে আরে বাবারে, এই যে তোমার হচ্ছে তুমি যে বললা যেটা ধরো আওয়ারে আছে সেটা সেকেন্ডে রূপান্তর করতে গেলে 3600 দ্বারা গুণ, সরি 3600 দ্বারা কি ভাগ, তাই না? আর কিলোমিটারকে নিতে গেলে কি হবে 1000 দ্বারা গুণ। তো এটা মানেও যা, শর্টকাটে 3.6 দ্বারা ভাগ করা মানে কি সেমি না? সেটা বললাম। তো ধরো 108 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে মিটার পার সেকেন্ডে কি হবে 108 ভাগ 3.6 কত আসে? ভাই 30 আসে 30। না? 30। তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান আছে। তাহলে চলমান গাড়িটির চালক 100 মিটার দূরে একটি ছোট বালক দেখতে পারলো, সাথে সাথে সে গাড়ির ব্রেক প্রয়োগ করলো। বালকটি 10 মিটার সামনে গাড়িকে থামাতে কত সময় লাগবে? এই বাচ্চাদের ম্যাথ, হ্যাঁ। মানে 6 সেকেন্ড। 6 সেকেন্ড এটা হচ্ছে না? এটা কি 6 সেকেন্ড? আচ্ছা 6 সেকেন্ড হলে 6 সেকেন্ড। আমরা কেমনে করব, জাস্ট আমাদের এস এর মান দেওয়া আছে। এস এর মান কত 90 মিটার। ঠিক আছে। আর আমাদের এখানে কি দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে, মানে ভি নট এর মান দেওয়া আছে, সেটা কত আছে 30 মিটার পার সেকেন্ড। আর আমাদের আর কিছু দেওয়া আছে, টি এর মান না বের ভাই। করতে হবে না? আর ভি এর মান দেওয়া আছে হচ্ছে 0। তাহলে এ নাই এমন একটা সমীকরণ ইউজ করতে হবে। তাহলে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এক্স স্কয়ার ইউজ করতে পারবো না, ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার প্লাস টু এস ইউজ করতে পারবো না, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি এটাও ইউজ করতে পারবো না। তাহলে আমাদের সহজ সমীকরণ কি এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, এটা ইউজ জি করা। ভাই। তাহলে আমাদের টি বের করতে হবে, তাহলে টি ইজিক্যাল টু কত 30 ভাগ 2 ইন্টু সরি 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 2s ইন্টু ইউ ভাগ ভি, তাই না? তাহলে 2 ইন্টু
এস 90/30, রাইট? তাহলে কত? 6 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পারবা তো? ভাই, বলো। এই আমার তো 6.21 সেকেন্ড আসে কেন? 6.21 সেকেন্ড তুমি ভেজাল করছো কোথায়? এস এর মান কত বসাইছো? ওই তো ভাই, একটু ভুল গেছে, মানুষ বলতেই তো ভুল। হ্যাঁ হ্যাঁ, 100 বসাই দিছো মেবি। আচ্ছা, তাহলে দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, এটারই ঘ নাম্বার। একই পরিমাণ ব্রেকিং বল প্রয়োগ করে গাড়িটির আদিবেগ সর্বোচ্চ কত হলে গাড়িটিকে থামানো সম্ভব হবে? পারবা? জি ভাই, করতেছি। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ কিন্তু একই মন্দন বলছে, মানে একই ব্রেকিং বল মানে কি একই পরিমাণ মন্দন হবে, তাহলে মন্দনের মান সেম থাকবে। তাহলে মন্দনের মান সেম থাকলে এ এর মানটা আগে বের করতে হবে। ভাই, এ তো 45। এ হচ্ছে 45, তাই তো? এ কি 45 বেরোচ্ছে সবার? এ 45 মানে আগের অঙ্ক হ্যাঁ, থেকে এটা তো ফাইভ। আগের অঙ্ক থেকে এ বের করতে হবে। এ ইজিক্যাল টু কি? এ ফাইভ। ইজিক্যাল টু ছিল হচ্ছে আমাদের 30/6, তার মানে 5। হ্যাঁ। এটা কি ডেলভি না? ডেলভি এর মান কত ছিল? 30, আর টি এর মান কত ছিল? 6। তাহলে 5 না, জি। 45 হবে কেন? তাহলে 5, 5 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন আমাদের মাইনাস বলছে, হ্যাঁ হ্যাঁ ভাই বলো। -5 হবে না মন্দন? লিখো ভাই মন্দন, আমি তো বলেই দিলাম মন্দন, তাহলে আর মাইনাস দেওয়ার দরকার কি? তোমরা তোমার ইচ্ছা হলে লিখতে পারো, সমস্যা নাই, তাহলে লিখলেই হলো। এখন আসো, এবার গাড়িটিকে বলছে থামানো সম্ভব হবে আদিবেগ সর্বোচ্চ কত হলে। তাহলে আদিবেগ সর্বোচ্চ হবে কোথায়? যদি পুরা 100 মিটারে যায় থামে, রাইট? তাহলে ভি নটটা কি হবে? ম্যাক্স হবে না? বোঝা যায়নি? ও তো থেমে গেছে 90 মিটারে, কিন্তু আদিবেগ যদি আরো বেশি হতো তাহলে কি 100 মিটারে পর্যন্ত সে যাইতে পারতো না? জি। তাহলে এস এর মান যেখানে 100, সেখানে কি হবে? তোমার ভি নট কি হবে? ম্যাক্স হবে। ভাইয়া, অ্যান্সার কি 31.62? আচ্ছা, হতে পারে, দেখি আমরা। আর এ এর মান আমাদের দেয়া আছে কত? 5। আর কিছু কি দেওয়া আছে? না শেষ বেগটা 080। শেষ বেগটা হচ্ছে 0। তাহলে আমাদের টি নাই এমন একটা সমীকরণ ইউজ করতে হবে। তাহলে টি নাই এমন একটা সমীকরণ কি? ভি স্কয়ার ইজ ইকাল ইকুয়াল টু টু ইউ এস। স্কয়ার মাইনাস 2s বন্ধনের ক্ষেত্রে। তাহলে ইউ স্কয়ারটাই আমাদের বের করতে হবে। তাহলে ইউ স্কয়ার ইজ ইকাল টু কি হবে? 2 গুণ 5 গুণ 100। তাহলে ইউ ইজ ইকাল টু হবে হচ্ছে √1000। √1000 এর মান কত আসে? ওই যে মাসুম নাকি যেন বললা, কিবরিয়া, ভাইয়া, মিনহাজুল। হ্যাঁ মিনাচুল, কত আসবে? ভাইয়া, 10√10। আচ্ছা, 10√10, এত মিটার/সেকেন্ড। ঠিক আছে, আশা করি পারবা। এইটা খুবই একটা মজার ম্যাথ, এবং এটা তোমরা পারবা না, এটা বুয়েটেও একবার আসছিল। হুম। ভাইয়া, একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা চেষ্টা করে দেখবা, মানে এটার ঘ নাম্বারে যে একটা ভেজাল বাঁধবে, ঠিক আছে? তো অঙ্ক আসলে সোজা, বাট তোমার হচ্ছে এক একটা জেসিসি। ধরাধরি নিয়ে আসলে ঝামেলা পড়বে। জেসিসি কি যশোর ক্যান্টনমেন্ট? হ্যাঁ, যশোর। জেসিসি। হতে পারে হতে পারে, আমি ঠিক জানি না যে সিসি কি। যা, এটা আসলে আসছিল ফার্স্টে বুয়েটে, এরাও আর কি বুয়েটের ওই ম্যাথটাকে কপি করছে। এটা কি একটু চেষ্টা করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন চেষ্টা করবা। এই যে গতিশক্তি কি বলছে, ভাই? গতিশক্তি বলছে সমান। তাহলে গতিশক্তি যদি সমান হয় তাহলে, এবং ভর বেগের সাথে আমাদের সম্পর্ক, তাহলে আমরা, হ্যাঁ হ্যাঁ ভাই বলো। p²/2m না সম্পর্কটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে ই কে ইজিক্যাল টু কি 12 mv², তাই না? তাহলে সেখান থেকে কি লিখতে পারি আমরা? যদি ভরবেগের সাথে সম্পর্ক করি, তাহলে m²v²/m। তাহলে এম ভি বা ভরবেগ, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি
হাফ অফ পি স্কয়ার ভাগ এম ইকে ইজিক্যাল টু, তাহলে আমরা সুন্দর মতো একটা সমীকরণ ডেভেলপ করলাম যেটা হচ্ছে পি স্কয়ার ভাগ 2m। অর্থাৎ এই সম্পর্কটা আসলে কি বোঝাচ্ছে? এই সম্পর্কটা বোঝাচ্ছে হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। তাহলে এটা কেন আমরা ডেভেলপ করলাম? যে রহিম এবং ক্যাডেট দুইটার তোমার হচ্ছে দেয়া আছে, তো ক্যাডেটের ভরের সাথে রহিমের ভরের তুলনা করা আছে। আর আমাদের এখন তুলনা করতে বলছে কি গতিশক্তির সাথে ভরবেগ। সেটা কি আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে না? তাহলে একটা হচ্ছে রহিম আর জি একটা ভাই, হচ্ছে অনুপাত। ক্যাডেট। এরকম সেম একটা কোশ্চেন 24 অর্ডারের অ্যাডমিশন করতে আসলো। আসতে পারে। তাহলে এই হচ্ছে রহিম আর এটা হচ্ছে ক্যাডেট। তাহলে রহিমের ধরে নাও যে রহিমের তোমার হচ্ছে গতিশক্তি সমান, তো তাহলে সেটা দরকার নাই। এটা হচ্ছে P1, ক্যাডেটটা হচ্ছে আচ্ছা রহিম PR, ক্যাডেট PC। আর এটা হচ্ছে কি MR, এটা হচ্ছে MC। এবং আমরা বুঝতে পারতেছি যে ক্যাডেটের ভর রহিমের ভরের অর্ধেক। তাহলে MC ইজ ইকাল টু হাফ অফ MR, তাই না? তাহলে আমরা বলতে পারি PR স্কোয়ার ভাগ 2m রহিমের বেশি। আর ইজ ইকাল টু PC স্কোয়ার অফ 2 of MC। তাহলে এটাকে যদি ক্যান্সেল করতে যাই, MC ইজ ইকাল টু হাফ অফ MR, তাহলে PR স্কোয়ার ভাগ 2MR ইজ ইকাল টু PC স্কোয়ার ভাগ 2 গুণ হাফ অফ MR। তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে আমরা বলতে পারি PR ভাগ PC এটার স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে 2। তার মানে PR ইজ ইকাল টু √2 of PC। অর্থাৎ রহিমের ভরবেগ কি হবে? ক্যাডেটের ভরবেগের রুট টু বেশি। গুণ √2 গুণ একটু কোন বেশি। √2 গুণ বেশি। ক্লিয়ার? এই বাকিরা পারা গেছে? কি হয়ে গেল? এই মুনতাহা, সিদরাতুল মুনতাহা, তারপর রুহামা আপু, পারা গেছে? বোঝা কি গেছে? ভাই এটা থেকে আলাদা করে বেগ বের করি, গতিশক্তি যখন সমান ওই ক্ষেত্রে ওই ইকুয়েশনটা দিয়ে হচ্ছে বেগ বের করে পরে ভরবেগ বের করা যাবে। করা যাবে কিন্তু অনেক কঠিন হবে, আরো ঝামেলা হবে। বুঝছেন? হ্যাঁ। মানে গ নাম্বারের জন্য আরো ঝামেলা বাড়বে, বাট আপনি করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে এই যে এবার বেগ তো বের করাই লাগবে, গতিশক্তি ক্যাডেটের গতিশক্তির সমান। এবার আমাদের বেগটা বের করাই লাগবে। তাহলে বেগ বের করেন। তোমরা কি একটু ট্রাই করবা নাকি আমি করে দিব? জিনিস কিন্তু খুবই সহজ, এই অঙ্ক খুবই সহজ, খালি সমস্যা হচ্ছে মাথা গোলায় যায়। বুঝছো, কোনটা V1 ধরবা কোনটা M1 ধরবা, মাথা টাথা সব গোলায় যায়। তো ধরি এটা হচ্ছে MR, এটা হচ্ছে VR, এটা হচ্ছে MC, এটা হচ্ছে VC। তাহলে প্রথমে বলতেছে কি রহিমের ভর ক্যাডেটের ভরের অর্ধেক, তাহলে ক্যাডেটের ভর, তার মানে আমরা বলতে পারি MC ইজ ইকাল টু হাফ অফ MR। এটা একটা শর্ত। তখন কি হয়েছে, গতিশক্তি দুইজনের অর্ধেক আছে। তাহলে এটা একটা আমাদের শর্ত। আর আরেকটা কি বলছে যে রহিম যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, তাহলে তার গতিশক্তি ক্যাডেটের গতিশক্তির সমান হবে। তাহলে এটা আরেকটা শর্ত। তাহলে প্রথম শর্ত নিয়ে আমরা একটু কাজ করি, কি বলো? তাহলে আমাদের বলছে রহিমের গতিশক্তি ক্যাডেটের গতিশক্তির অর্ধেক। তাহলে কার গতিশক্তি বেশি? ক্যাডেটের গতিশক্তি। তাহলে ক্যাডেটের গতিশক্তি কত হবে? হাফ ইন্টু MC ইন্টু VC স্কোয়ার ইজিক্যাল টু হাফ ইন্টু রহিমের গতিশক্তির, ক্যাডেটের গতিশক্তি রহিমের গতিশক্তির অর্ধেক।
রহিমের গতিশক্তি ক্যাডেটের গতিশক্তির অর্ধেক। তাহলে এইটার সাথে হাফ গুণ হবে, যে রহিমেরটাই কি কম, তাই না? তাহলে কম হলে সেটা হবে কি হাফ ইন্টু এম আর ইন্টু ভি আর স্কোয়ার। তাহলে এই হাফ আর এই হাফ কাটা। আবার আরেকটা সম্পর্ক আমরা জানি, সেটা হচ্ছে এম সি ইজ ইকাল টু হাফ অফ এম আর। তাহলে হাফ অফ এম আর ইন্টু ভিসি স্কোয়ার ইজ ইকাল টু এম আর ইন্টু ভি আর স্কোয়ার। দেখো এম আরও কাটা। তাহলে আমরা বলতে পারি ভিসি ইজ ইকাল টু আমাদের হচ্ছে 2 অফ ভি আর। এটা আমাদের একটা ইকুয়েশন। তাহলে আননোন কয়টা? দুইটা না? দুইজনের বেগ কি আননোন না? তাহলে আমাদের ইকুয়েশন লাগবে কয়টা? দুইটা। কথা কি বুঝছো? বেগ আননোন কয়টা? দুইটা। তাহলে আমাদের ইকুয়েশন লাগবে কয়টা? দুইটা। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, আর আমাদের আরেকটা ইকুয়েশন কি হবে? এখান থেকে পাবো। তাহলে বলছে রহিম যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, তাহলে রহিমের বেগটা কত হবে? রহিমের বেগটা হবে হচ্ছে ভিআর প্লাস 1, এটার হোল স্কোয়ার। হাফ হাফ সব এখন বাদই দিলাম। তাহলে এম আর ইজিক্যাল টু কি হবে? ক্যাডেটের গতিশক্তির সমান, তার মানে এমসি ইন্টু ভিসি স্কোয়ার। তাহলে এখন যদি আমরা চেঞ্জ করি, তাহলে এমসি সমান সমান কি হাফ অফ এম আর। এম আর লিখলাম, আর আমরা লিখলাম ভিআর প্লাস 1 হোল স্কোয়ার ইজিক্যাল টু এমসি সমান হচ্ছে এম আর ভাগ 2 ইন্টু ভিসি মানে ছিল 2 ভিআর। তাহলে ভিসি স্কোয়ার ইজিক্যাল টু 4 অফ ভিআর স্কোয়ার। তাহলে এখান থেকে এম আর কাটা, এটা এটা কেটে 2। তাহলে আমরা বলতে পারি ভি আর প্লাস 1 হোল স্কোয়ার ইজিক্যাল টু 2 ভিআর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমাদের কি হয়? যে ভিআর স্কোয়ার প্লাস, সরি, এখান থেকে একবারে আমরা রুটটা তুলে দিতে পারি, যেহেতু কোনোটাই শূন্য না। তাহলে রুট তুলে দিতে পারি। রুট তুলে দিলে কি হয়? রুট তুলে দিলে আমাদের সেটা হয় হচ্ছে ভিআর প্লাস 1 ইজিক্যাল টু হচ্ছে √2 অফ ভিআর। তাহলে ভিআর ইজিক্যাল টু হবে হচ্ছে 1/√2 - 1। এটার মান কত আসে? 1 + √2। 1 + √2, তাই না? জি ভাই। এটা আসে হচ্ছে একটার মান। আর তাহলে আমাদের ভিসির মান কত হবে? ভিসির মান হবে হচ্ছে এটার 2 গুণ, তাই না? তাহলে 2 × 1 + √2, এমন না? জি ভাই। জি ভাই, তাহলে শেষ। 4.84 আসে। আচ্ছা, যেটাই আসুক না কেন, এটাই আসলেই হলো। তাহলে মোটামুটি পারা যাবে, আই থিঙ্ক, রাইট? জি ভাই। ভাই কিন্তু সমস্যা হয়েছে, সময় কম। এরকম বড় অঙ্ক যদি কুইজে দেয় তাহলে তো মারা খাই যাবে অনেকে। আরে না, পারা যাবে ইনশাল্লাহ। এটা তো ছোট অঙ্ক, কয় লাইনের? 8 লাইনের অঙ্ক। অনেকে চিন্তা করতেই অনেক হ্যাঁ, চিন্তা সময় করতে চলে হবে, যায়। চিন্তা করতে হবে। তাহলে ভাই আমরা এটার ইকুয়েশনটা মিলাইতে প্রথমে একটু ঝামেলা লেগে যেতে পারে, আর নাইলে পরে এই ইকুয়েশন মিলে। যেটা হয় হচ্ছে হাফ হাফ কাইটে দেয় মানুষ, বুঝছেন? তো জি তারপর ভাই। এই যে এটা বের করতেই হচ্ছে একটু গ্যাঞ্জাম লেগে যায়। ওটাই আমি বললাম যে এটা একটু হচ্ছে আমাদের সতর্ক ভাবে করতে হবে। এই কারণে দেখেন, আমি আগে থেকেই সব লিখে লিখে এখান থেকে সমীকরণ আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই রাখি। আর আমরা নেক্সট দিন ইনশাল্লাহ এই যত সরলরৈখিক আমাদের গতি আছে, সেই সরলরৈখিক গতির যত টাইপ অফ ম্যাথ আছে, ম্যাথ গুলো আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে এই 3 অধ্যায়ের যেই প্রথম পোর্শন, যেটা যে রৈখিক গতি, এই রৈখিক গতি তোমাদের হচ্ছে মানে একমাত্রিক রৈখিক গতি, সেগুলোর যতগুলো গাইডের ম্যাথ আছে একটু কষ্ট করে দেখে রাখবা। আর নেক্সট দিন আমরা শুধুমাত্র কঠিন ম্যাথ যেগুলো, সেগুলো নিয়ে আমরা ডিল করব। সহজ ম্যাথ নিজের বাড়িতে করতে হবে, ঠিক আছে? আর আমি পারলে ফাইল দিয়ে দিব, তো ফাইল দেখে দেখে নিজে প্র্যাকটিস করতে হবে। এই সহজ ম্যাথ ধরো প্র্যাকটিস আমি ক্লাসে বসায় করাতে পারবো না, কেননা তোমরা যথেষ্ট ট্যালেন্টেড মেধাবী ছাত্র। তো এইগুলো তোমরা যদি নিজে প্র্যাকটিস করো তাহলে ভালো রেজাল্ট করবা, আর নিজে না প্র্যাকটিস করলে আল্লাহর রহমতে ফেল করবা, সমস্যা নাই।
ফেল করা ভালো। তো সেই জন্য চেষ্টা করবা যে বাসায় বসে বসে এগুলো একটু প্র্যাকটিস করার। ওকে, তাহলে আমরা জি। আজকে